আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ হাসান আল খিমেল। এক্সট্রা সিলেবাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মানব জীবনের ধারাবাহিকতা লাস্ট পার্ট। এর আগে একটা ক্লাস দিয়েছিলাম ফার্স্ট পার্ট নিয়ে, সেখানে আমরা তোমাদের আলোচনা করেছিলাম নিষেক কীভাবে হয়, হ্যাঁ। এবং আজকে যেটা আলোচনা করব, ঠিক আছে, নিষেকের পরবর্তীতে ইমপ্লান্টেশন, অর্গানোজেনেসিস এবং নিয়ে আমাদের কিছু ডিজিজ আছে, সেই ডিজিজগুলো নিয়ে কিছু আলোচনা করব। খুব ভালো একটু খেয়াল করবা, ঠিক আছে। চলো সবাই একটু খেয়াল করি। প্রথমত আমরা যদি বলি, ঠিক আছে, দেখো এখানে মানব ভ্রূণের পরিস্ফুটন। আমরা যদি স্লাইডটা দেখার চেষ্টা করি, ঠিক আছে। তোমাদের আই থিঙ্ক সবার মনে আছে, এর আগের দিন প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমার হচ্ছে বেসিক্যালি যে ফার্টিলাইজেশন, সেই ফার্টিলাইজেশন হয় এটা একটা ফিমেল ইউটেরাস, এটা একটি ফিমেল ইউটেরাস বা একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা অংশ, পার্ট, ঠিক আছে। এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ, একে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। তো এটা যেটা ছিল সেটা ফ্যালোপিয়ান টিউব, এবং এটার যে একটা পার্ট, এই যে পার্ট, এই পার্টের নাম হচ্ছে অ্যাম্পুলা। ক্লিয়ার? এই যে অ্যাম্পুলা যে রিজন, ঠিক আছে, সেই অ্যাম্পুলার রিজনে মেইনলি তোমার কী হয়, ফার্টিলাইজেশন হয়, ঠিক আছে। তাহলে এই অ্যাম্পুলাতে মেইনলি হয় ফার্টিলাইজেশন। হোয়াট ইজ ফার্টিলাইজেশন? উই নো দ্যাট, ঠিক আছে, বা নিষেক, যাকে বাংলায় আমরা বলতেছি নিষেক। তো ফার্টিলাইজেশন বা নিষেক বলতে বোঝায় যে একটা শুক্রাণু প্লাস একটি ডিম্বাণু, এই দুটো মিলে যেটা হয় বা যেটা একটা জাইগোট ফর্মেশন হয়, এই জাইগোট ফর্মেশন হলো বা 2SN, যেটাকে আমরা বলছি নিষেক বলতেছি। দেন এই যে জাইগোট, ঠিক আছে, তাহলে দেখো এটা ধরো হচ্ছে 0 ডেজ বা 0 দিন, তাহলে 0তম দিনে জাইগোট ফর্মেশন হলো। দেন জাইগোটের মধ্যে মাল্টিপল সেল ডিভিশন হয়, ঠিক আছে, মাল্টিপল সেল ডিভিশন হওয়ার পরে, ঠিক আছে, ধর এখানে মাল্টিপল সেল ডিভিশন হলো, সেই সেল ডিভিশন হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে এখানে একটা থেকে এরকম 2টা থেকে 4টা সেলে রূপান্তরিত হয়। দেন আবার এই 4টা থেকে ফার্দার আবার কম্বাইনলি দেখা যাবে এরকম 8টা সেলে রূপান্তরিত হয়। ক্লিয়ার? তাহলে 2টা থেকে কয়টা ভাইয়া? ঠিক আছে, 4টা থেকে কয়টা হলো? 8টা। দেন 8টার পরে এই কোষগুলো আবার বিভাজিত হয়ে 16 সেল মাস তৈরি করে, 16টা কোষের মাস। এবং এই যে 16টা কোষের মাস তৈরি হলো, দেন এটাকে আমরা মেইনলি বলি হচ্ছে মরুলা, ঠিক আছে, একটু মনে রাখবা। তো এই যে কোষের মাস, এইটাকে আমরা বলতেছি মরুলা, ঠিক আছে। তাহলে মরুলাতে মেইনলি থাকবে তোমার হচ্ছে 16 সেল মাস, কোষের সমষ্টি। দেন এই মরুলার পরবর্তীতে এই কোষগুলা, ঠিক আছে, 100টা কোষে রূপান্তরিত হয়, 100 সেল, এরকম 100টা কোষে রূপান্তরিত হয়। এই 100টা কোষের সমষ্টিকে আমরা পরবর্তীতে বলি ব্লাস্টোসিস্ট। দেন এখানে 100টা কোষে রূপান্তরিত হলো এবং এটাকে আমরা বলবো ব্লাস্টোসিস্ট। খুব ভালোভাবে খেয়াল করবা। তো এখানে 100টা কোষের মাস, তখন তাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট। তো ব্লাস্টোসিস্টের কোষ সংখ্যা মনে রাখবা 100টি কোষ। এই ব্লাস্টোসিস্টের সবার বাইরে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই কোষের আবরণ, একে বলা হয় ট্রোফোব্লাস্ট। তো সবার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে ট্রোফোব্লাস্ট। এবং এর ভিতরে এই যে দেখো, এইটাকে আমরা বলি ইমব্রায়োব্লাস্ট। তো এটি হচ্ছে ইমব্রায়োব্লাস্ট। এবং এই যে ক্যাভিটি, একে বলা হয় ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। তো এটি একটি
ব্লাস্টোসিস্ট ক্যাভিটি, ঠিক আছে। তাহলে ব্লাস্টোসিস্ট কি ভাইয়া? ব্লাস্টোসিস্ট 100টা কোষের মাস, ঠিক আছে, তাকে আমরা ব্লাস্টোসিস্ট বলি। তাহলে পুরোপুরি একটু খেয়াল করে দেখো অ্যাম্পুলা, সেই অ্যাম্পুলাতে আমাদের নিষেক হলো শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি হলো জাইগোট। জাইগোটে বলা কি হিসেবে মাল্টিপল কোষ বিভাজন হচ্ছে, মাইটোসিস কোষজন হয়, ঠিক আছে, 2টা থেকে হয় 4টা, 4টা থেকে হয় 8টা, 8টা থেকে কথা হয় 16টা। এই 16টা কোষের সমষ্টিকে আমরা কি বলি ভাই? মোরুলা বলি। এই মোরুলা পরবর্তী আবার ফার্দার ডিভিশন হয়ে 100টা কোষের সমষ্টি রূপান্তরিত হয়, তখন তাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট আবার বাইরে যে আবরণ, এই দেখো বাইরের আবরণ, তাকে আমরা বলি ট্রোফোব্লাস্ট। তো বাইরের দিকে যে কোষগুলো থাকে সেটা হচ্ছে ট্রোফোব্লাস্ট, এবং ভিতরে এইগুলোকে বলা হয় ইমব্রাব্লাস্ট। এবং এখানে যে একটা ক্যাভিটি আছে তাকে আমরা বলবো ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। এটা ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, মানে নিষেকের পরে প্রথম সপ্তাহে এটা রূপান্তরিত হয়। তাহলে এটা এখান থেকে আরেকটা কথা মনে রাখবা, তো ব্লাস্টোসিস্ট রূপান্তরিত হয় প্রথম সপ্তাহে। তো চলো আমরা একটু খেয়াল করি, বসে দেখি। তাহলে দেখো এখানে জিনিসটা কি হচ্ছে। তাহলে দেখো এখানে যদি বলি বেসিক্যালি, দেখো প্রথমে এক হলো হচ্ছে কি ভাইয়া? জাইগোট। জাইগোট তো জানি 0 দিনে। দেন প্রথম ক্লিভেজ, 2টা সেলে রূপান্তরিত হলো। দেন দ্বিতীয় ক্লিভেজ 4টা, দেন 8টা কোষীভূত, দেন মোরুলা বলেছিলাম 16 সেল মাস কোষের সমষ্টি। দেন তারপর কি হচ্ছে ভাইয়া? ব্লাস্টোসিস্ট, এই যে ব্লাস্টোলা, ঠিক আছে। দেন গ্যাস্টুলেশন, এই গ্যাস্টুলেশন হয় দ্বিতীয় সপ্তাহে। এই গ্যাস্টুলেশন জিনিসটা কি খেয়াল করবা। হঠাৎ করে দেখা যাবে যে ব্লাস্টোসিস্ট হওয়ার পর যখন 100টা কোষে রূপান্তরিত হলো, প্রত্যেকটা কোষ, এই প্রত্যেকটা কোষ 100টা কোষে রূপান্তরিত হয়েছে, এবং এখানে হঠাৎ করে দেখা যাবে যে ট্রোফোব্লাস্টটা উপরের দিকে চলে গেল এবং এখানে একটা ক্যাভিটির মতো তৈরি হলো। তখন এই পর্যায়কে আমরা বলি গ্যাস্টুলেশন হওয়ার পর বা গ্যাস্টুলেশন, বা এখানে আমরা বলছি গ্যাস্টুলেশন প্রসেসিং, গ্যাস্টুলেশন। দেন এর পরবর্তীতে এরা ভিতর দিকে একটা গহ্বর তৈরি করে, সেই গহ্বরের নাম হচ্ছে আর্কেনটেরন গহ্বর। এবং দেখো এটা পরবর্তী একটা ক্যাভিটি তৈরি করবে, সেই ক্যাভিটিকে আমরা বলবো আর্কেনটেরন ক্যাভিটি। এবং দেখো এরকম একটা ক্যাভিটি তৈরি হয়ে যায়। এই যে ক্যাভিটি গহ্বর তৈরি হলো তাকে আমরা বলি আর্কেনটেরন, এবং এই যে প্রসেস তাকে বলা হয় গ্যাস্টুলেশন। এবং এই প্রক্রিয়ায় মেইনলি 3টি ভ্রূণীয় স্তর তৈরি হয়। তাহলে কয়টি ভ্রূণীয় স্তর তৈরি হবে? 3টি ভ্রূণীয় স্তর। তাহলে একটু খেয়াল করবা, এই দেখো গ্যাস্টুলা, এই গ্যাস্টুলার দেশে এখানে একটা ক্যাভিটি হলো, সেটা হচ্ছে ব্লাস্টোপোর, এবং ভিতর দিকে যেটা গেল ভিতর দিকে সেটাকে আমরা বলতেছি, মেইনলি মনে রাখবা, এইটাকে বলা হয় আর্কেনটেরন। দেন এই যে ভিতরে যে আবরণ তাকে বলা হয় মানে এন্ডোডাম, বাইরের আবরণকে বলা হয় একটোডাম, এবং সবার ভিতরে মাঝে যেটা আছে সেটা হচ্ছে মেসোডাম, ঠিক আছে। তাহলে এখানে কয়টা ভ্রূণীয় স্তর তৈরি হয়? 3টা ভ্রূণীয় স্তর তৈরি হয়। কোন দশায়? গ্যাস্টুলেশন। তোমাদের গ্যাস্টুলেশনে 3টি ভ্রূণীয় স্তর তৈরি হয়। এটা একটা বেসিক কথা, খুব ভালোভাবে খেয়াল করবা, ঠিক আছে। তাহলে দেখো এই স্লাইডটা আমাদের পড়া শেষ, ঠিক আছে। এইভাবে চলে আসি ভাই, এটা আমরা একটু খেয়াল করবো, মনে সাথে দেখবো, ঠিক আছে। এখন যদি বলি, দেখো প্রথমে স্লাইডটা দেখো, ডিম্বনালী মানে ফ্যালোপিয়ান নালীতে ঊর্ধ্ব প্রান্তে শুক্রাণু নিষিদ্ধ হওয়ার পর জায়গাতে রূপান্তরিত হয়, এবং বারবার পর্যায়ে বিভাজনকে বলা হয় ক্লিভেজ বলে। দেখো বারবার যে কোষ হচ্ছে তাকে আমরা কি বলি? ক্লিভেজ বলি। দেন দ্রুত বিভক্ত হয়ে মোরুলা নামের একটি নিরেট কোষপুঞ্জ, সেখানে কতগুলো কোষ ছিল ভাইয়া? 16টি কোষ ছিল, সেটা একটু খেয়াল করবা, রূপান্তরিত হয়। দেন এরপরে কোষপুঞ্জতে ডিম্বনালী থেকে সংগৃহীত হয়ে তরলপূর্ণ একটা গহ্বর সৃষ্টি হয়, তার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টে প্রায় 100টির মতো কোষ থাকে, বলেছিলাম ব্লাস্টের কোষ কত ভাই? 100টির মতো কোষ আছে। দেন এর পরবর্তীতে মনে রাখবা যে শাখায়, এটা 2টা স্টার দিয়ে মনে রাখবা, যে শাখায় জীবের পরিব্যক্তিজনিত পরিস্ফুটন সম্বন্ধে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় ভ্রূণবিদ্যা বলে। তাহলে ভ্রূণবিদ্যা কি? যেখানে হচ্ছে ভ্রূণের আলোচনা টেসে নিয়ে করা হয় তাকে আমরা বলি ভ্রূণবিদ্যা বলি। এরপরে জাইগোটের থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া বলা হয় ইমব্রায়োজেনেসিস। যেখানে জেনেসিস, ইমব্রায়োজেনেসিস
ঠিক আছে, এমব্রায়োজেনেসিস, জেনেসিস মানে তৈরি হওয়া, এই জেনেসিস শব্দ মানে তৈরি হওয়া। তার ভ্রূণ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বা তৈরি হওয়াকে আমরা হচ্ছে এমব্রায়োজেনেসিস বলি। দেন এরপরে গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলেশন হচ্ছে ভ্রূণীয় স্তরগুলা থেকে ভ্রূণের অঙ্গকড়ি, তাহলে এখানে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় ঠিক আছে ভ্রূণের অঙ্গকড়ি ঠিক আছে সৃষ্টি হয়, অর্গান ঠিক আছে রুডিমেন্টারি অঙ্গগুলো তৈরি হয়। ঠিক আছে, কী কী অঙ্গ তৈরি হয় সেটা একটু পরে আমরা জানবো। ঠিক আছে, তাহলে মনে রাখবা গ্যাস্ট্রুলেশন পর্যায়ে 3টি ভ্রূণীয় স্তর তৈরি হয়। ঠিক আছে, 3টি ভ্রূণীয় স্তর তৈরি হয়। সবার বাইরের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি একটোডাম, একটোডাম। সবার মাঝে যেটা থাকে এটা হচ্ছে মেসোডাম, এবং সবার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোডাম। এটা খুব বেসিক কথা, মনে রাখবা। ঠিক আছে, চলে আসেন ভাই ইমপ্লান্টেশন। হোয়াট ইজ ইমপ্লান্টেশন? তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করবো, খুব ভালোভাবে মনের সাথে দেখবো, এবং এটা একটা ইম্পর্টেন্ট একটা লাইন। ঠিক আছে, টপিক। তো চলে আসো ভাই একটু খেয়াল করি আমরা। এখানে যদি প্রথমে যদি বলি যে ভাই এখানে আমাদের কিছুক্ষণ আগে দেখেছিলাম, যে একটু কলমটা চিকন করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে এটা ছিল একটা ফিমেল ইউটেরাস, ফিমেল ইউটেরাস। এবং এই যে ফিমেল ইউটেরাসে এই যে প্রসেসিং এই জায়গায় এক হলো হচ্ছে নিষেক। তো নিষেক হলো, নিষেকের ফলে এখানে ঠিক আছে যেটা হলো এক হচ্ছে শুক্রাণু প্লাস ডিম্বাণুর মিলন। শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে এখানে তৈরি হলো জাইগোট। দেন জাইগোটের পরে এখানে তৈরি হয়েছিল তোমার হচ্ছে 16টা কোষের সমষ্টি, যেটাকে আমরা বলেছিলাম মরুলা, 16 সেল মাস, যেটাকে আমরা বলেছিলাম মরুলা। মরুলার পরে এই কোষগুলো বিন্যস্ত হয় 2টা লেয়ারে। দুইটা কোষে এরকম লেয়ারে তৈরি হয়। সব বাইরে যেটা আছে এটাকে আমরা বলি ট্রোফোব্লাস্ট। সব ভিতরে যেটা আছে এটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট। এবং এটার যে ক্যাভিটি ছিল তাকে আমরা বলেছিলাম ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। খুব বেসিক কথাগুলো খেয়াল করবা। তো এটা একটা ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। তার প্রথমে দেখো একটা শুক্রাণু ডিম্বাণু মিলন ফলে হয়েছিল জাইগোট, জাইগোটের পরে এটা হয়েছিল তোমার কি ভাই মরুলা, মরুলার পরে কি হয়েছিল ভাই একটা ব্লাস্টোসিস্ট। তো এই যে পুরোটাকে আমরা বুঝছিলাম ব্লাস্টোসিস্ট। তো এটা একটা ব্লাস্টোসিস্ট। দেন এই ব্লাস্টোসিস্টের পরে এর ভিতরে কিছু কোষগুলো ভিতর থেকে চলে গেল। ঠিক আছে, এরকম ভিতরে উঠে যাবে এবং এখানে একটা ক্যাভিটির সৃষ্টি করবে। তো এখানে একটা ক্যাভিটি সৃষ্টি হবে, এই যে একটা ক্যাভিটি সৃষ্টি হচ্ছে, ব্লাস্টোপোর একটা ক্যাভিটি তৈরি করে। ঠিক আছে, তো এই যে ক্যাভিটি তাকে আমরা বলি ব্লাস্টোপোর ক্যাভিটি। এবং এই যে ঠিক আছে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটাকে বলি আমরা আর্কেনটেরন, আর্কেনটেরন। দেন এই আর্কেনটেরনের পরে ঠিক আছে এই আর্কেনটেরন থেকে পরবর্তী তৈরি হয় পৌষ্টিক তন্ত্র। এটা একটু মনে রাখবা, পৌষ্টিক নালী তৈরি হয়, মানে অর্গানোজেনেসিস প্রক্রিয়ায় পৌষ্টিক নালী তৈরি হয়। এবং এর সবার বাইরে এই যে কোষের যে লেয়ার, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ কোষের যে স্তর, এই অংশটাকে আমরা বলি হচ্ছে ট্রোফোব্লাস্ট। তো এটি হচ্ছে ট্রোফোব্লাস্ট। এবং এর মাঝে যে কোষগুলো থাকে এই যে কোষের যে সমষ্টি, ঠিক আছে, এখানে কিছু কোষ থাকে। ঠিক আছে, এই যে কোষের যে সমষ্টিগুলো দেখতে পাচ্ছ এই ট্রোফোব্লাস্ট যে কোষগুলা, ঠিক আছে এই ট্রোফোব্লাস্ট যে কোষগুলা সেটা রূপান্তরিত হয় মনে রাখবা এক্টোড্রাম বা ভ্রূণের বহিস্থ স্তর। ঠিক আছে, এবং ভিতরের দিকে এই যে কোষগুলো দেখতে পাচ্ছ এটা তৈরি হয় মেসোডাম। এবং এই যে ভিতরের দিকে যে লেয়ারটা সবার ভিতরে যে লেয়ারটা তাকে বলা হয় এন্ডোডাম।
তাহলে এখান থেকে পরবর্তী বিভিন্ন অঙ্গ পতঙ্গ তৈরি হয়। দ্যাটস ওয়াই একে বলা হয় অর্গ্যানোজেনেসিস। অর্গ্যানোজেনেসিস বা অঙ্গ তৈরি হয়, অঙ্গকুড়ি বা অঙ্গ তৈরি হয়, সেটা একটু মনে রাখবা। ঠিক আছে, তো এই যে ধাপ, এই ধাপকে বলা হয় গ্যাস্টুলেশন। এই গ্যাস্টুলেশন হওয়ার আগে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে ভাই, দেখো ভাই, এখানে মেইনলি নিষেক হয়েছিল ফ্যালোপিয়ান টিউবে, দেন এখান থেকে এখানে পেয়েছিলাম একটা ব্লাস্টোসিস্ট, এবং এখানে আমরা প্রথম ক্লাসে আমরা দেখে এসেছিলাম যে ভাইয়া একটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু, এই যে জরায়ু যেটা দেখতে পাচ্ছ জরায়ু, এর জরায়ুর স্তর যদি বলি 3টে স্তর থাকে। এটা হচ্ছে সবার বাইরে, মাঝে, সবার ভিতরে। সবার বাইরে যে লেয়ার থাকে সেই লেয়ারকে বলা হয় সবার বাইরে, এটাকে আমরা বলি পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম মাঝে, এই যে মাঝে, একে বলা হয় তোমার হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, সরি মায়োমেট্রিয়াম। তো সবার ভিতরে আছে এন্ডোমেট্রিয়াম। তো সবার মাঝে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ তাকে আমরা বলছি মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম। এবং সবার ভিতরে এই যে ভিতরে যে লেয়ারটা, একে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এখন ঠিক আছে, মনে এই যে ব্লাস্টোসিস্ট 6 থেকে 9 দিনে, খুব ভালোভাবে খেয়াল করবা। তো প্রথমে হলো নিষেক, নিষেকের পরে এখানে তৈরি হয়েছিল একটা ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট 6 থেকে 9 দিনের মধ্যে এন্ডোমেট্রিয়ামের ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, তো দেখো এই যে এন্ডোমেট্রিয়াম যে পাঁচিটা আছে সেই পাঁচিটা হচ্ছে মেনলি তোমার বিগলন হয়। ঠিক আছে, কিছু প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হয়। তো এখান থেকে কিছু এনজাইম রিলিজ হবে, সেই এনজাইমগুলো হচ্ছে মূলত প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিনটাকে ডাইজেশন করে। দেন এই যে এটা ভিতরের দিকে চলে আসবে। ঠিক আছে, তখন এটা কোথায় আসবে ভাই? ভিতরের দিকে। তো ভিতরের দিকে চলে আসলো, এন্ডোমেট্রিয়াম ভিতরে চলে আসলো, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলি, ঠিক আছে, যদি এন্ডোমেট্রিয়ামের ভিতরে, ঠিক আছে, ব্লাস্টোসিস্ট প্রবেশ করে, ব্লাস্টোসিস্ট প্রবেশ করে বা প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, প্রবেশ করলে বলে ভুল হবে, প্রতিস্থাপিত বেটার। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রতিস্থাপিত হয়। এই যে প্রতিস্থাপিত যে হয়, এই প্রক্রিয়ার নাম হচ্ছে, মনে রাখবা, ইমপ্লান্টেশন। তাকে বলা হয় ইমপ্লান্টেশন। তাহলে দেখো আমি এই স্লাইডটা আবার একটু রিক্যাপ করে দিই, তাহলে পড়া হয়ে যাবে ভাই। প্লিজ খুব ভালোভাবে খেয়াল করবা। প্রথমে দেখো নিষেক হয়েছিল একটা ফ্যালোপিয়ান টিউবে, অ্যাম্পুলাতে। শুক্রাণু মিলন হলো, জাইগোট হলো, দেন মোরলা হলো, মোরলা ছিল 16টা কোষের মাস, দেন 100টা কোষ হলো ব্লাস্টোসিস্ট, দেন অর্গানোজেনেসিস তৈরি হয়। ঠিক আছে, অর্গানোজেনেসিস আমরা দেখেছিলাম, সবার ভিতরের দিকে একটু গহ্বর সৃষ্টি হলো, তাকে বলে আর্কেন্টিয়াল গহ্বর, যেখান থেকে পোস্টিমিউল তৈরি হয়। 3টা লেয়ার দেখেছিলাম, সবার বাইরে ছিল এক্টোডাম, মাঝে ছিল মেসোডাম, সবার ভিতরে কি ছিল? এন্ডোডাম। ঠিক আছে, এবং এই যে দেখো ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্ট কিছু প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে এবং এটা ভিতরের দিকে চলে যায়। ঠিক আছে, এই ব্লাস্টোসিস্ট প্রতিস্থাপিত হয় কোথায় ভাইয়া? মনে রাখবো এই যে এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়ামে কি হয় ভাইয়া? ব্লাস্টোসিস্ট প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলি ভাইয়া? ইমপ্লান্টেশন। এটা কয়তম দিনে হয় ভাইয়া? মনে রাখবে এটা হচ্ছে এই যে 6 থেকে 9তম দিনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যে ইমপ্লান্টেশন কততম দিনে হয়? তাহলে এখন একটু চলে আসি ভাই, খেয়াল করবো। দেখো এখানে এই স্লাইডটা দেখো, তোমাদের এটা 3 স্টার দিয়েছিলাম। তাহলে ইমপ্লান্টেশন নিষেকের পরে দেখো 6 থেকে 9 দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায়, তো অবস্থায় হচ্ছে ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে, ঠিক আছে, সব ভিতরে মানে ভিতরের দিকে সংস্থাপিত হয়, তখন তাকে বলা হয় ইমপ্লান্টেশন। দেখো এখানে আমাদের পড়া হয়ে গেছে, চিত্রটা একটু বোঝার চেষ্টা করো। তার প্রথমে দেখো এখানে এই যে দেখো নিষেক হয়েছিল, একটা নিষেক হয়েছিল, এই যে এখানে একটা নিষেক হওয়ার পরে, ঠিক আছে, এটা নিষেক হয়েছিল। দেন একটা শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার পর জাইগোট হলো, জাইগোট হবে 4টি ভ্রূণীয় কোষ, দেন হলো মোরোলা, এই দেখো মোরোলা, দেন এই যে একটা ব্লাস্টোসিস্ট, এই যে ব্লাস্টোসিস্ট জ্বরের এন্ডোমেট্রিয়ামের ভিতরে চলে যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে প্রক্রিয়া ভিতর দিকে যে আসতেছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি ভাই? ইমপ্লান্টেশন।
ইমপ্লান্টেশন কততম দিনে হয়? 6 থেকে 9তম দিনে। তাহলে আমরা দেখলাম অর্গানোলিসিস, দেখলাম ইমপ্লান্টেশন কি সেটা আমরা দেখলাম। এখন কোন ভ্রূণস্থ কিসে রূপান্তরিত হয় সেটা আমরা একটু জানবো। খুব ভালোভাবে মনে রাখবা। তার আগে একটু মনে রাখবা যে অমরা জিনিসটা কি, ঠিক আছে? অমরা হচ্ছে ভাইয়া কোনো একটা ভ্রূণ, মানব ভ্রূণ, ঠিক আছে? 12 সপ্তাহে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। দেখো এটা একটা ভ্রূণ, এই যে একটা ভ্রূণ, এবং এই যে কর্ডটা দেখতে পাচ্ছ একে বলে আমরা আমবিলিকাল কর্ড বলি, এবং এটা হচ্ছে ম্যাটার্নাল পার্ট, মায়ের পার্ট, এবং এটা হচ্ছে একটা ইমব্রায়ো পার্ট। এই দুইটার মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয়, ঠিক আছে, যার মাধ্যমে সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া? অমরা বা আমরা প্লাসেন্টা বলি। এবং প্লাসেন্টার মধ্যে একটা ভ্রূণ তোমার কি হয়? আস্তে আস্তে বড় হতে থাকে, ঠিক আছে? কত সপ্তাহে তৈরি হয়? মনে রাখবে এটা মেইনলি তৈরি হয় 12 সপ্তাহে, ঠিক আছে? তার প্রথমে দেখো একটু খেয়াল করবা যে ভ্রূণীয় মাতৃকলা গঠিত চাকতির মতো আকৃতি, এটা একটা চাকতির মতো আকৃতি, ঠিক আছে? গঠন যদি বলি, প্লাসেন্টা ফিটাসের অংশ হচ্ছে ক্রোনিয়ান অংশ, মাতৃদেহ হচ্ছে এন্ডোমেট্রিয়ার প্রবর্ধক সমূহ, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? কত সপ্তাহে তৈরি হয়? 12 সপ্তাহে তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রধান রক্তবাহিকা দুইটি নাভিরজ্জ বা আমবিলিক্যাল কর্ড, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন কি কি পায়, ঠিক আছে? ধরো একটা ভ্রূণ যদি বলি, এই যে ভ্রূণ, এটা আমবিলিক্যাল কর্ড, এটা এই যে ভ্রূণ, এই ভ্রূণ, ঠিক আছে, এই যে কর্ড আছে, এই কর্ড থেকে মায়ের থেকে কি কি পাচ্ছে, আবার বাচ্চা একটা ভ্রূণ মাকে কি কি দেয় সেটা একটু মনে রাখবা। দেখো এখন যদি বলি প্রথমে ফিটাসেরটায় আসি, ফিটাস বা ভ্রূণ অ্যাকচুয়ালি মাকে কি দিবে, ঠিক আছে? ইন্টারেস্টিং বিষয়, আসলে ফিটাস মাকে তার যত ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলোই দিবে, ভালো কিছু তো দিবে না হয়, মানে ভালো কিছু দিবে না। মা আসলে সত্যি মানে অনেক বেশি স্যাক্রিফাইস করে, স্যাক্রিফাইস মাইন্ডেড, ঠিক আছে? তো যাই হোক, এখানে মনে রাখবা ফিটাস মাকে দিবে এক কার্বন ডাইঅক্সাইড, মানে বাচ্চা অক্সিজেন দিবে মা থেকে আর কার্বন ডাইঅক্সাইড দিবে, ঠিক আছে, মানে ত্যাগ করবে। দেন ইউরিয়া, ঠিক আছে, মাঠ থেকে পুষ্টি নেবে, পুষ্টি নিয়ে বাচ্চার শরীরে কী তৈরি হবে ভাই? ইউরিয়া হবে, সেই ইউরিয়া বজ্রটা নিষ্কাশন করবে। দেন অন্যান্য বজ্র পদার্থ, ক্লিয়ার? তো এখানে দেখো তিনটা জিনিস ফিটাস থেকে মা পাচ্ছে বা অন্যান্য আদার্স যত বজ্র পদার্থ আছে, ওকে? এখন মা থেকে ফিটাস কি কি পাবে? একটা মা থেকে ফিটাস কি? অবশ্যই পুষ্টিগুণ। 12 সপ্তাহ থেকে বড় হয়ে, মানে 12 সপ্তাহ থেকে শুরু করে একদম টার্মিনেশন হওয়ার আগ পর্যন্ত বাচ্চা বড় হয় এই অমরার মধ্যে, প্লাসেন্টার মধ্যে। তাহলে অবশ্যই সেখান থেকে পুষ্টিগুণগুলো পাচ্ছে। তাহলে এখন একটু খেয়াল করবা এখান থেকে কি কি পায়। এক হচ্ছে অফকোর্স অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন পাচ্ছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, ঠিক আছে? দেখো আমাদের যে পুষ্টির যে প্রধান উপাদান, এটা গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, ঠিক আছে? তোমরা পরিপাক শ্বসন চ্যাপ্টারে পড়ে আসছো, ঠিক আছে? এগুলো হচ্ছে পুষ্টির প্রধান উপাদান, ঠিক আছে? গ্লুকোজ, কার্বন গ্লুকোজ, দেন তোমাকে অ্যামাইনো অ্যাসিড, দেন তারপরে যদি বলো ভাই, ঠিক আছে, সেটা হচ্ছে কি ভাই? লিপিড, ঠিক আছে? আমরা জানি অ্যামাইনো অ্যাসিড ভেঙে প্রোটিনকে ভেঙে কি পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, সেগুলো পাচ্ছে। এছাড়া হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং কি ভাই? কিছু ভিটামিনস, ওকে? তো এক কথায় এগুলো হচ্ছে কি ভাই? যদি বলি এই পর্যন্ত এটা হচ্ছে কি পুষ্টি উপাদান। তো এইভাবে মনে রাখবা। তো এই কয়টা সব করে তোমার কি ভাই? পুষ্টি উপাদান। তো এক, অক্সিজেন পাচ্ছে, দুই, পুষ্টি উপাদানগুলো পাচ্ছে। এরপরে কিছু আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, প্যারাস, নাইস টু নো। অ্যালকোহল, নিকোটিন, কোন একটা মা অ্যালকোহলিক, ঠিক আছে? শুধু ভালো কিছু পাবে তা না, খারাপ কিছু পাবে। কোন একটা মা অ্যালকোহলিক যদি হয়, তাহলে তার বাচ্চাও কিসে ফেটাল অ্যালকোহলিক সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করতে পারে, সেটা একটু মনে রাখবা। কোনো একটা মা অ্যালকোহলিক, সে বাচ্চা একটা রোগ দিয়ে বা একটা অ্যালকোহলিক সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করতে পারে, ঠিক আছে? তখন সেটা হচ্ছে ফেটাল অ্যালকোহলিক সিন্ড্রোম, ঠিক আছে? নিকোটিন, নিকোটিন যদি খায় কোনো একটা বাচ্চা, কিছু টিয়াটোজেনিক ইফেক্ট হতে পারে, এটা একটু মনে রাখবা। টিয়াটোজেনিক ইফেক্টের কারণে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, ডাউন সিনড্রোম হতে পারে, আদার্স অনেক অনেক ডিজিজ, ঠিক আছে, এটার জন্য হতে পারে,
মেন্টাল রিটার্ডেশন নিয়ে জন্মগ্রহণ করতে পারে, ঠিক আছে? তাদের বৃদ্ধি ভালো নাও হতে পারে, ঠিক আছে? অনেক কিছু হতে পারে, ঠিক আছে? খুবই অ্যালার্মিং বিষয়। দেখা যাচ্ছে রিসেন্ট এরাতে, ঠিক আছে? যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় মারা অ্যালকোহলিক বা নিকোটিনিক খুবই কম হয়, ঠিক আছে? কিন্তু বহির্বিশ্বে দেখা যায় যে এরা অনেক মাদার আছে তারা অ্যালকোহলিক, নিকোটিন, ঠিক আছে? সেবন করে বা হচ্ছে কি করে সিগারেট স্মোকিং করে। তো এক্ষেত্রে এটা হইতে পারে যে অনেক ওষুধ, কিছু কিছু ওষুধ আছে যেটা প্লাসেন্টা ভেদ করে বাচ্চার শরীরে চলে আসতে পারে। ওকে, দ্যাটস ওয়াই প্রেগনেন্সি অবস্থায় কিন্তু সব ওষুধকে অ্যালাউ করা হয় না। এটা সিলেক্টিভ ড্রাগ আছে, সিলেক্টিভ ওষুধগুলো আছে, তাদের প্রেগনেন্সি অবস্থায় ড্রাগগুলো দেওয়া হয়। এছাড়া কিছু ভাইরাস, যেমন ধরো কোনো একটা মা এইচআইভি ভাইরাসে আক্রান্ত, সে কোনো একটা মা এইচআইভি ভাইরাসে আক্রান্ত, তবে তার বাচ্চাও এইচআইভি নিয়েই জন্মগ্রহণ করতে পারে, ঠিক আছে? তো ধরো কোনো একটা মা যদি এইচআইভি আক্রান্ত হয়, কোনো একটা ভ্রূণ কি হবে ভাই, এইচআইভি আক্রান্ত হবে। ওকে, এটা মনে হয়। এছাড়া অ্যান্টিবডি, খুব ইম্পর্টেন্ট দুইটা লাইন। অ্যান্টিবডি, অ্যান্টিবডি থেকে যদি বলি, দুইটা অ্যান্টিবডি, ঠিক আছে, মা থেকে পাই, তারপর আইজিজি, আইটা আছে আইজিএ, মেডিকেলে অনেকবার আসছে। আইজিজি এটা গর্ভ অবস্থায় পাওয়া যায়, আর যেটা আইজিএ এটা মায়ের দুধে পাওয়া যায়। মায়ের দুধে মেনলি প্রথম 12 ঘন্টার মধ্যে যে কোলেস্ট্রল পাওয়া যায় সেখানে পাওয়া যায়, ঠিক আছে? তো আর কি ভাই আইজিএ, ঠিক আছে? তাহলে খুব ভালোভাবে খেয়াল করবা। এই স্লাইডটা তোমাদের জন্য 5 স্টার, দু একবার দেখো পড়া হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আবার দেখো মা থেকে ফিটাস কি কি পায়, 1 অক্সিজেন, 2 পুষ্টি উপাদান, কিছু আয়ন, ঠিক আছে? কিছু সামথিং যেটা মা যদি হ্যাবিট থাকে সেই হ্যাবিট থেকে বাচ্চা শরীরে আসতে পারে। তার মধ্যে কি আছে, অ্যালকোহল, নিকোটিন, কিছু ওষুধ, অনেক ওষুধ আছে যেগুলো প্লাসেন্টা ভেদ করতে পারে, দেন কিছু ভাইরাস, কিছু তোমার কি ভাই অ্যান্টিবডি, এটা একটু মনে রাখবা। এছাড়া যদি বলা হয় ফিটাস, ফিটাস থেকে মা কী পাবে, সবসময় খারাপ জিনিসগুলো পাবে অ্যাকচুয়ালি ফিটাস থেকে মা, এক পাবে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, অন্যান্য বর্জ্য পদার্থ। নাইস টু নো। দেন এখন একটু চলে আসি, একটু খেয়াল করবো মোস্ট ইম্পর্টেন্ট একটা স্লাইড তোমাদের জন্য, আবার এটা 5 স্টার একটা স্লাইড, ঠিক আছে? খুব ভালোই খেয়াল করবা। এই যে স্লাইড, এটা হচ্ছে ভাই অমরার কাজ, কি কি কাজ আছে অলরেডি আমরা মোটামুটি একটু বেসিক জেনে ফেলছি যে মা থেকে ফিটাস কি পায়, ফিটাস থেকে মা কি পায়। মা থেকে ফিটাস যা যা পায় সেটা মূলত থ্রো অমরার মাধ্যমে। তো সেটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি অমরার কাজ। তাহলে এখন যদি চলে আসে ভাই পুষ্টি উপাদান, ওই যে বলছিলাম পুষ্টি উপাদান কি কি আছে ভাই, এক হচ্ছে তোমার নর্মালি ভিটামিন, ঠিক আছে, মিনারেলস থেকে শুরু করে, ওকে, ভিটামিন মিনারেলস। দেন এরপরে যদি বলা যায়, ঠিক আছে, তোমার গ্লুকোজ, দেন অ্যামিনো অ্যাসিড ইত্যাদি পুষ্টি উপাদান, ঠিক আছে, দেন লিপিড ইত্যাদি। গ্যাসীয় বিনিময়, ঠিক আছে, অলরেডি জানি মা থেকে ফিটাস কি পায় ভাই, অক্সিজেন, অ্যান্ড ফিটাস থেকে যদি বলি, ফিটাস থেকে মা কি পায়, মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। রেশন, রেশনটা আসলে ইম্পর্টেন্ট, মনে রাখবা রেশন বজ্রগুলোতে সাহায্য করে অমরের কাজ। অনাক্রমতা, ওই যে বলেছিলাম অনাক্রমতা সারা দেয়, ঠিক আছে, প্রতিরক্ষা ব্যবস্থা একটা ভূমিকা পালন করে, ঠিক আছে। অনেক কিছু আছে, অনেক অ্যান্টি জেন আছে, ফরেন অ্যান্টি, যেগুলো বাধা প্রয়োগ করে, যেটা ভিতরে প্রবেশ না করতে বাচ্চাকে সুরক্ষা দেয়, ঠিক আছে। কিছু জীবাণু বহন করতে পারে, ওষুধ সেবন, সঞ্চয়, জাস্ট নাইস টু নো। দেন সংস্থাপন তো অফকোর্স ইম্পর্টেন্ট, অ্যান্ড হরমোন, ঠিক আছে, এটা একটু 5 স্টার। মনে রাখবা প্লাসেন্টা যদি বলি বা অমরা যদি বলি, এই প্লাসেন্টা এটি একটি টেম্পোরারি গ্ল্যান্ড, ঠিক আছে। প্লাসেন্টা একটি টেম্পোরারি গ্ল্যান্ড, টেম্পোরারি গ্ল্যান্ড। এই যে প্লাসেন্টা এটা একটি টেম্পোরারি গ্ল্যান্ড, ঠিক আছে। কি কি হরমোন রিলিজ করে, মনে একবার 4 ধরনের হরমোন রিলিজ করে ডিউরিং প্রেগনেন্সি। তাহলে গর্ভ অবস্থায় কয় ধরনের হরমোন ভাই, 4 ধরনের হরমোন। এক আছে হচ্ছে প্রোজেস্টেরন, তো মনে হয় প্রথম যে হরমোন সেটা হচ্ছে প্রোজেস্টেরন, এক প্রোজেস্টেরন, 2 হচ্ছে ইস্ট্রোজেন। তো এক প্রোজেস্টেরন, 2 তোমার কি ভাই ইস্ট্রোজেন, 3 যেটা মনে রাখবা সেটা হচ্ছে বিটা এইচসিজি, দেন হিউম্যান ক্রনিক সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে, দেন এইচসিএস, হিউম্যান ক্রনিক
সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে। ক্রোনিয়ক সোমাটোস্ট্যাটিন। তো মনে রাখবে তার মধ্যে এখানে দুইটা হরমোন খুব ইম্পর্টেন্ট, এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন কে রিলিজ করে ভাই মনে রাখবো প্লাসেন্টা, ঠিক আছে। তো এটা মনে রাখবে। এমনকি ইস্ট্রোজেন হরমোন, প্রজেস্টেরন হরমোন, এই প্রজেস্টেরন যে হরমোন আছে সেটি হচ্ছে গর্ভ অবস্থা বজায় রাখে। তো গর্ভ অবস্থা বজায় কে রাখে ভাই মনে রাখবে প্রজেস্টেরন হরমোন, ঠিক আছে। ওকে, তো দেখো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট স্লাইড। এখন চলে আসবে একটা অমরার, ঠিক আছে। আমরা যদি আবরণ যদি বলি কি কি আবরণ আছে, অমরার আবরণ যদি দেখো ভাই তাহলে সেটা খেয়াল করবা। সবার বাইরে, এই যে সবার বাইরে যে আবরণটা দেখতে পাচ্ছ, এই আবরণটাকে আমরা বলতেছি হচ্ছে কোরিয়ন। এবং এর পরে যে আবরণটা আছে একে বলা হয় অ্যামনিয়ন। তো সবার বাইরে একটা প্লাসেন্টা, একটা ভ্রূণ। দেখো এই যে একটা পুরোটা হচ্ছে ভ্রূণ, এই ভ্রূণকে আবরণ করে আছে দুইটা লেয়ার দিয়ে। এক হচ্ছে ক্রোনিয়ন আর এটা তোমার কি ভাই অ্যামনিয়ন। সবার বাইরে আছে অ্যামনিয়ন, সবার ভিতরে তোমার কি আছে ভাই, সবার বাইরে আছে ক্রোনিয়ন, সবার ভিতরে আছে অ্যামনিয়ন। এরপরে এই যে দেখো একটা কর্ড, এই কর্ডের এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুসুমথলি, ঠিক আছে। এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ তাকে হচ্ছে বলা অ্যালান্টয়েন্স, ঠিক আছে। তো এক হচ্ছে কুসুমথলি, দুই তোমার কি ভাই অ্যালান্টয়েন্স। তাহলে সবার বাইরে আছে ক্রোনিয়ন, তার ভিতরে আছে তোমার অ্যামনিয়ন, এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুসুমথলি, এবং এটা তোমার কি ভাই একটা অ্যালান্টয়েন্স। ক্লিয়ার? তো এখন একটু খেয়াল করবা, এই যে দেখো এটা চারটা অংশ। তো এক অ্যামনিয়ন, ঠিক আছে, অ্যালান্টয়েন্স, ক্রোনিয়ন অ্যান্ড কুসুমথলি। তাহলে আবরণ কয়টা ভাই? চারটা। ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখো, এর বাইরে তেমন কিছু লাগবে না। এখন এর ভিতরে কি কি লাগবে সেটা একটু বলে দিচ্ছি, সেটা একটু খেয়াল করবা। যেটা অ্যামনিয়ন সবার বাইরে আবরণ, এটা তৈরি হয় মনে রাখবা, ঠিক আছে, যেটা অ্যামনিয়ন অ্যান্ড ক্রোনিয়ন, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করবা, যেটা অ্যামনিয়ন অ্যান্ড ক্রোনিয়ন, এই যে এই দুইটা তৈরি হয় মনে রাখবা মেইনলি ভ্রূণীয় এক্টোডার্ম, যেহেতু এটা বাইরের আবরণ, এক্টোডার্ম ও মেসোডার্ম থেকে। এছাড়া এর পরে যেটা আছে অ্যালান্টয়েন্স অ্যান্ড কুসুমথলি, এই দুইটা তৈরি হবে মনে রাখবা, সেটি হবে ভ্রূণীয়, ঠিক আছে, এন্ডোডার্ম যেহেতু ভিতর দিকে থাকে, ও মেসোডার্ম থেকে। এছাড়া যদি এদের যদি এটা গেল উৎপত্তি, ঠিক আছে, উৎপত্তিগতভাবে। এখন যদি কাজ যদি বলি, ঠিক আছে, কাজ যদি বলি, দেখো এটা সবার বাইরে আবরণ, এক হচ্ছে ক্রোনিয়ন আর এটা অ্যামনিয়ন, এটা বাইরের আবরণ। এই বাইরের আবরণ হয় বিধায় এটা তোমার কি করে ভাই, এই যে ভ্রূণ যেটা আছে সেই ভ্রূণটাকে কি করে ভাই বিভিন্ন কিছু থেকে তোমার হচ্ছে প্রতিরক্ষা দেয়, ঠিক আছে, অনাক্রমতা সাড়া দেয়, ঠিক আছে। এছাড়া কুসুমথলি, এই যে কুসুমথলি এখানে যেটা আছে কুসুমথলি, এটা হচ্ছে একটা হচ্ছে বলা যায় মেইনলি, ঠিক আছে, বেসিক্যালি এটা একটা, ঠিক আছে, টোটিপোটেন্ট কোষ, ঠিক আছে। এই কোষ যে কোনো কোষে রূপান্তর হতে পারে, ঠিক আছে। এবং অ্যালান্টয়েন্স এটা বিভিন্ন রকম পুষ্টি উপাদান বহনে সাহায্য করে। তো এটা একটু জাস্ট নাইস টু নো, এটা একটু মনে রাখবা। ক্লিয়ার? তো এখন চলে আসবে ভাই গ্যাস্ট্রুলেশন। অলরেডি এই স্লাইডটা আমাদের পড়া শেষ, প্রথম দিকে আমরা পড়ে ফেলছি। এটা একটা 5 স্টার। গ্যাস্ট্রুলেশন কি আমরা জানি, গ্যাস্ট্রুলেশন হচ্ছে কি যে প্রক্রিয়ায় মানে কোনো একটা প্রাণীর অন্যান্য, ঠিক আছে, অঙ্গ তৈরি হয়, এটা অর্গানোজেনেসিস ধাপও বলা যেতে পারে। অলরেডি আমরা এটা পড়ে ফেলছি। তো এখন যদি একটু যদি চলে আসি, জাস্ট আমার বেসিক কথা বলতেছি। এই দেখো এটা একটা ব্লাস্টোসিল ক্যাভিটি, ওকে, ভিতরের দিকে এটা চলে গেল, ঠিক আছে। এটা ব্লাস্টোসিল হলো, এই যে ব্লাস্টোপোর হলো, ঠিক আছে, এবং 3টা লেয়ার হলো। সব ভিতর মাঝে হচ্ছে মেসোডাম, সব বাইরে হচ্ছে এক্টোডাম, সব ভিতরে তোমার কি ভাই এন্ডোডাম। এটা কি ধাপ ভাই? গ্যাস্ট্রোলা ধাপ। তো এটা একটু বলে রাখবা, ঠিক আছে, জাস্ট নাইস টু নো। দেখো অলরেডি কিন্তু প্রথম দিকে এই স্লাইডটা আমাদের পড়া শেষ। দেন এখন চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য 100% অ্যান্ড এটি একটি ওএমজি টপিক। ক্লিয়ার? তো এখন বেসিক কথা যদি বলি, তো এখানে আমরা দেখতেছিলাম যে প্রথমত, ঠিক আছে, কোনটা ভূমিস্থ থেকে কোন ভূমিস্থ থেকে কি তৈরি হয়। তো একটু খেয়াল করবা, আমরা যে প্রিভিয়াস স্লাইডটা যদি দেখি, যে এক হচ্ছে এক্টোডাম, এক্টোডাম দেখো বাইরের দিকে, সব বাইরে। তো এটি পরবর্তীতে ভ্রূণের তৈরি করে ত্বক। বেসিক কথা, এটা কি তৈরি করবে ভাই? ত্বক। তো এক কথায় এক্টোডাম এটা তৈরি করবে ত্বক। এরপরে যেটা আছে মেসোডাম, ঠিক আছে,
মেসোডার্ম মাঝের লেয়ার, ঠিক আছে। এটা মেইনলি কিছু কানেকটিভ টিস্যু। তো এক হচ্ছে কানেকটিভ টিস্যু, যদি বলো কানেকটিভ টিস্যু বা সংযোগকারী টিস্যু। এছাড়া তোমার অস্থি এবং তরুণাস্থি ইত্যাদিতে তোমার কি থাকবে ভাই, এই মেসোডার্ম থাকে, যেটা এন্ডোডার্ম সব ভিতরের দিকে। এন্ডোডার্ম সবার ভিতরে, এই যে লেয়ার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে। এন্ডোডার্ম সবার ভিতরের দিকে। এই লেয়ারটা কি তৈরি করবে, এন্ডোডার্ম সবার ভিতরে, ঠিক আছে। এই লেয়ারটা যেটা তৈরি করে মনে রাখবা স্টার দিয়ে খেয়াল করবা, এন্ডোডার্ম, ঠিক আছে। এটা মেইনলি তোমার হচ্ছে বিভিন্ন গ্রন্থি তৈরি করবে, ঠিক আছে। তো গ্রন্থি শব্দ থাকলেই বা গ্রন্থি থাকলেই মেইনলি বেসিক্যালি মনে রাখবা, ঠিক আছে। মেইনলি ম্যাক্সিমাম গ্রন্থিগুলা, ঠিক আছে, বা গ্ল্যান্ডসগুলা, ঠিক আছে। তো গ্ল্যান্ডস যেগুলো আছে বা গ্রন্থি, সেটা কোথা থেকে তৈরি হয় ভাইয়া, এন্ডোডার্ম থেকে তৈরি হয়। তাহলে এখন একটু চলে আসবে এই স্লাইডটা আমরা একটু দেখে নেই, খুব ভালোভাবে খেয়াল করো, মনোযোগ দেখবা, ঠিক আছে। এই যে অংশটা, ঠিক আছে, প্রথমে চলে আসো এক্টোডার্ম, তা বলেছিলাম ত্বক, ঠিক আছে। দেখো ত্বকের, তো ত্বক শব্দ আছে, ত্বকের এপিডার্মাল অংশ ত্বকীয় গ্রন্থি, মানে ত্বকের গ্রন্থি, ঠিক আছে। চুল, পালক, নখ, খুর, এক ধরনের শিং, আইস ইত্যাদি। এছাড়া পায়ুর আবরণ, তাহলে দেখো পায়ুর আবরণ আমরা 2 নম্বরটা পরে দেখবো। তাহলে এটা কিন্তু আবরণ তৈরি করতেছে, মানে বাইরে আবরণ, ঠিক আছে। তো বলছেন বাইরে যে ত্বক, ত্বক হলেই সেটা তোমার কি ভাই, এক্টোডার্ম। এছাড়া দাঁতের এনামেল, দাঁত, এই যে দাঁত দেখতে পাচ্ছ, দাঁতের যে বাইরের যে আবরণ, এই যে দেখো আবরণ, ঠিক আছে, এই যে সাদা অংশ, ঠিক আছে, বাইরের আবরণ, এই আবরণটাকে আমরা কি বলি ভাই, এনামেল বলি, ঠিক আছে। দাঁতের এনামেল, ঠিক আছে। এছাড়া সমগ্র স্নায়ুতন্ত্র, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবা, ঠিক আছে। সমগ্র স্নায়ুতন্ত্র, ঠিক আছে, সমগ্র স্নায়ুতন্ত্র কোথা থেকে তৈরি হয়, ঠিক আছে, অনেকেই মনে রাখে সেটা এন্ডোডার্ম, কিন্তু বেসিক্যালি সেটা তৈরি হয় এক্টোডার্ম থেকে। তাহলে আমাদের সমস্ত নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস বা সমগ্র স্নায়ুতন্ত্র কোথা থেকে তৈরি হয়, এক্টোডার্ম থেকে তৈরি হয়। এছাড়া চোখ এবং অন্তঃকর্ণ, ঠিক আছে, চোখ এবং অন্তঃকর্ণ সেটা কোথা থেকে তৈরি হয়, মনে রাখবা এক্টোডার্ম থেকে তৈরি হয়, ঠিক আছে। দেখো এটা অনেক জায়গায় অনেক নেমোনিক্স আছে, আই থিঙ্ক নেমোনিক্স আর মনে রাখো, 2-একবার পড়ো, বড় হয়ে যাবে। তাহলে প্রথমে চলে আসি, এটা খেয়াল করো, এটা কিন্তু আবার বলেছি অসংখ্য মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ওএমজি টপিক্স। ওএমজি মানে কি, ও মাই গড, ঠিক আছে। তাহলে এটা কি একটা ও মাই গড টপিক্স, ঠিক আছে। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক্স ভর্তি পরীক্ষার জন্য। তাহলে প্রথমে চলে আসে কি কি তৈরি হয়, এক হচ্ছে ত্বকের বিভিন্ন এপিডার্মাল অংশ, ত্বকীয় গ্রন্থি ইত্যাদি। এছাড়া চোখ এবং অন্তঃক্ষরা, পায়ুর তোমার কি ভাই, আবরণ, দাঁত এবং এনামেল, ঠিক আছে, দাঁতের বাইরে আবরণ, সমগ্র স্নায়ুতন্ত্র এবং কিছু পেশি। এখন চলে আসা হবে মেসোডার্ম। মেসোডার্ম থেকে কি কি তৈরি হয়, মেসোডার্ম থেকে যদি বলি ভাই, খেয়াল করো মেসোডার্ম, ঠিক আছে। মেসোডার্ম থেকে যদি বলি, এই যে মেসোডার্ম, দেখো মেসোডার্ম, ঠিক আছে। এই মেসোডার্ম থেকে যদি বলা যায় পেরেক সংযোজন, এটা দিয়ে অনেকে মনে রাখে, পেরেক সংযোজন, ঠিক আছে, পেরেক সংযোজন। তো এখানে অনেকেই মনে রাখে, ঠিক আছে, পেরেক থেকে মনে রাখবা পৌষ্টিক নালীর বহিস্থ আবরণ, ঠিক আছে। তাহলে এক হচ্ছে পৌষ্টিক নালীর, যদি বলা যায়, তাহলে দেখো এক হচ্ছে পৌষ্টিক নালীর বহিস্থ আবরণ। তো এখান থেকে মনে রাখবা পৌষ্টিক নালীর, sorry, তাহলে প্রথম যেটা আছে ভাইয়া সেটা হচ্ছে পৌষ্টিক নালীর বহিস্থ আবরণ। র, র থেকে মনে রাখবে, এই দেখো রেশন জননতন্ত্রের অধিকাংশ অংশ, ঠিক আছে। তাহলে রেশন ও জননতন্ত্রের অধিকাংশ অংশ। এছাড়া ক, কতে মনে রাখবে কঙ্কাল, ঠিক আছে। দেখো একটু খেয়াল করো, কঙ্কাল তন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক থেকে হচ্ছে কঙ্কাল তন্ত্র। তাহলে ক থেকে তোমার কি ভাই, কঙ্কাল তন্ত্র। দেন সংযোগ, সংযোগ থেকে মনে রাখবা সংযোগকারী টিস্যু বা যোজক টিস্যু, ঠিক আছে। এই দেখো যোজক টিস্যু, ঠিক আছে, সংযোগ, ঠিক আছে, বা সংযোগকারী টিস্যু বা তোমার হচ্ছে যোজক টিস্যু। জ, ঠিক আছে, এই জ যেটা আছে সংযোজন, ঠিক আছে,
তো এখান থেকে বন্ধু রাখবা সংযোগকারী টিস্যু বা যোজক টিস্যু, ঠিক আছে। এছাড়া কিছু হচ্ছে ডার্মিস, ঠিক আছে। ডার্মিস দাঁতের, ঠিক আছে, ভিতরে যেমন সেটা হচ্ছে ডার্মিস, দাঁতের আরেকটা অংশ সেটা হচ্ছে ডার্মিস, সেটা কোথা থেকে আসে মনে রাখবা মেসোডার্ম থেকে আসে। তাহলে দেখো এখানে একটু খেয়াল করবো, এই যে জিনিসগুলো বললাম সেটা 100%। এছাড়া চলে আসো ভাই একটু খেয়াল করবা, তাহলে দেখো এগুলো আমাদের পড়া শেষ, ঠিক আছে। ওকে, তো এটা আরেকটা মনে রাখা যায় ডালিমে পেরেক সংযোজন। প্রথমে একটা শব্দ আছে ডালিম, ডালিম শব্দ মনে রাখতে পারো, ডালিমে পেরেক সংযোজন। দাঁতে হচ্ছে ডার্মিস, এটা মডিফাই করে দিলাম, ডার্মিস। দাঁতে হচ্ছে তোমার হচ্ছে দেখো, ঠিক আছে, লসিকা তন্ত্র, এটা লসিকা তন্ত্র হয়। আর মতে হচ্ছে মেদ গ্রন্থি, এটা একটু জাস্ট দেখবে পড়বা, নাইস টু নো। যদিও নেমোনিক্স দেই নাই, নেমোনিক্স দিয়ে একটু মনে রাখতে পারো, ঠিক আছে। তো চলো আসলে একটু খেয়াল করে আমরা মনসায় দেখি। তারপর প্রথমে দেখো এক, ঠিক আছে, বেসিক্যালি যদি বলি, তাহলে দেখবো একটু খেয়াল করবো 1 নাম্বার, ঠিক আছে, অধিকাংশ পেশি মেদ টিস্যু, ওই যে মতে হচ্ছে কি মেদ টিস্যু, অনেক যোজক টিস্যু, ঠিক আছে। এছাড়া 2 নাম্বার ডার্মিস, দাঁতের ডার্মিস, ঠিক আছে, কয়েক ধরনের আইস, লেস ইম্পর্টেন্ট, দাঁতের ডেন্টিন, এটা একটু মনে রাখতে পারবা। তাহলে দাঁতের এনামেল, এই যে এনামেল, এনামেল শব্দ থাকে সেটা কি একটোডাম, দাঁতের ডার্মিস এবং ডেন্টিন, ডার্মিস ড ডেন্টিন, ঠিক আছে, ডটে ডার্মিস, ঠিক আছে। এখানে কি হবে ভাই মেসোডাম, ঠিক আছে, ওই যে ডট হচ্ছে কি ডার্মিস ডেন্টিন, ঠিক আছে। তাহলে 1 হচ্ছে ডার্মিস, 2 হচ্ছে কি ডেন্টিন, ঠিক আছে। তাহলে 1 হচ্ছে ডার্মিস, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। এছাড়া দেখো কঙ্কাল তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, লসিকা তন্ত্র, এই যে কোনো তন্ত্র, ঠিক আছে, তন্ত্র থাকলেই, ঠিক আছে, ডার্মিস, ঠিক আছে, এই যে ডালিম, ল, লতে বলেছিলাম, ঠিক আছে, লসিকা তন্ত্র, ঠিক আছে। এছাড়া রেশন জলন্তরের অধিকাংশ অংশ পশ্চিমকালী বহিস্থ আবরণ, ঠিক আছে, দেওয়ার পরও হয়ে যাবে, ঠিক আছে। দেন চলে আসো ভাই এন্ডোডার্ম। এন্ডোডার্ম থেকে তুমি সহজে একটু মনে রাখতে পারো অযথা রোজার মধ্যে সংযোজন বা সংযম, অযথা রোজার, ঠিক আছে। অযথাটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অযথা, অযথা দিয়ে মনে রাখবা, যেটা অযথা আছে, অতে হচ্ছে অগ্নাশয়, তাহলে একটু খেয়াল করবো, অতে হচ্ছে অগ্নাশয়, বিভিন্ন গ্রন্থি, তাহলে দেখো একটু খেয়াল করো, 1 হচ্ছে অগ্নাশয়, তাহলে এখানে মনে রাখবে 1 হচ্ছে অগ্নাশয়, জ, জতে হচ্ছে যকৃৎ, আর থতে হচ্ছে থাইমাস, থাইমাস গ্রন্থি, তাহলে দেখো থাইমাস গ্রন্থি, যকৃৎ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া যদি বলা যায় রোজার মধ্যে, এখানে দেখো রোজার মানে রেশন যন্ত্রের কিছু অংশ, এটা একটু মনে রাখবা। এছাড়া পোস্টিংয়ের অন্তস্থ আবরণ, ভিতর দিকে আবরণ, বহিস্থ আবরণ যদি হয় সেটা হচ্ছে একটোডাম, বাইরের দিকে আবরণ সেটা একটোডাম, ভিতর দিকে আবরণ সেটা তোমার কি হবে এন্ডোডাম, ঠিক আছে। এছাড়া পাকস্থলী এবং অন্তের কিছু গ্রন্থি সমূহ, তা বলতেছিলাম গ্রন্থি থাকলেই বা গ্রন্থি শব্দ থাকলেই সেটা কী হবে, হ্যাঁ মনে রাখবা, সেটা হচ্ছে কী হবে এন্ডোডাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, নাইস টু নো। তাহলে দেখো এখানে কী কী পাচ্ছি ভাই, 1 হচ্ছে একটোডাম, তাহলে আরেকটা পাচ্ছি মেসোডাম, 2 কি পাচ্ছি আমরা, ঠিক আছে, 3 যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এন্ডোডাম, ঠিক আছে। ওকে, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট স্লাইড, দেওয়ার পরও হয়ে যাবে। তো আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই, তাহলে খুব ভালোভাবে খেয়াল করো, মনসাই দেখবা। প্রথমে যদি বলি একটোডাম, এটা বাইরের আবরণ, কি আছে ভাই, ত্বক, এপিডার্ম অংশ, ত্বকীয় গ্রন্থি, বিভিন্ন কিছু। এছাড়া যদি বলি চোখ এবং অন্তঃকর্ণ, কোথাতে আসে একটোডাম থেকে, পায়ের আবরণ, পায়ের বাইরের যে আবরণ, সে আবরণ কোথা থেকে আসতেছে ভাই একটোডাম, মানে আবরণ, দাঁতের এনামেল, দাঁতের এই যে এনামেল, দাঁতের আবরণ, ঠিক আছে, সেটা এনামেল, কোথা থেকে আসে ভাই একটোডাম। এছাড়া সমগ্র স্নায়ুতন্ত্র, ঠিক আছে। দেন চলো আসে ভাই মেসোডাম, কি ভাই মনে রাখবো, ডালিমের পেরেক সংযোজন, দতে হচ্ছে কি ভাই ডার্মিস, লতে কি ভাই লসিকান্তি, মতে কি ভাই, ঠিক আছে, মেদ গ্রন্থি, ঠিক আছে। পেরেক, পেরেক হচ্ছে কি পৌষ্টিকতন্ত্র কিছু অংশ, রেশন ও জনতন্ত্র কিছু অংশ, রেশন, কদ হচ্ছে কি কঙ্কাল তন্ত্র, ঠিক আছে। সংযুক্ত হচ্ছে কি সংযুক্তকারী টিস্যু বা তোমার কি ভাই কানেক্টিভ টিস্যু, দেখবে পরও ভাই হয়ে যাবে ভাই। এখন একটু চলো আসি একটু খেয়াল করবা যে হচ্ছে এন্ডোডাম, এন্ডোডাম কি ভাই মনে রাখবা, অযথা রোজার মধ্যে, অতে তোমার অগ্নাশয়, যত হচ্ছে যকৃৎ, ঠিক আছে, থতে তোমার কি ভাই থাইমাস গ্রন্থি, ঠিক আছে, রোজার মধ্যে রেশনের যে অংশ। এছাড়া পায়ের ভিতরে আবরণ, এছাড়া মধ্যকর্ণ, ঠিক আছে, মধ্যকর্ণের আবরণ, ঠিক আছে, কখনো কখনো, এটা একটু মনে রাখবে, ঠিক আছে, মধ্যকর্ণের আবরণ। তো এটা একটু খেয়াল করবা, এই স্লাইডটা তোমাদের জন্য 100%, এবং বলেছিলাম ওএমজি একটা টপিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দয়া পড়ো, হয়ে যাবে ভাই ইনশাল্লাহ। চলে আসেন ভাই একটু খেয়াল করবা। এখন আমাদের দেখেছিলাম প্রথমে গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলেশনের পরে এটা হচ্ছে সেকেন্ড উইক, থার্ড উইকের মধ্যে গ্যাস্ট্রুলেশন হয়ে যায়, বিভিন্ন অঙ্গ তৈরি হয়ে যায়। এখন একটা মানব ভ্রূণের, ঠিক আছে, সাইকেলে কী কী পরিবর্তন হয় সেটা একটু দেখো, ভ্রূণ মানে ফিটাসের বিকাশ, সেটা একটু খেয়াল করব। তো এখন একটু দেখো যে এখানে মায়ের জরায়ুতে ভ্রূণ
সংস্থিত হওয়ার পর থেকে গর্ভকালীন 8 সপ্তাহ থেকে শিশুকে ভ্রূণ এবং এরপর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত শিশুকে বলা হয় ফিটাস। তাহলে প্রথমে আমরা 8 সপ্তাহ আগ পর্যন্ত, তখন সেটাকে আমরা ভ্রূণ বলতেছি, 8 সপ্তাহ পরে সেটাকে আমরা কি বলবো? ফিটাস বলবো। এবং সেখান থেকে তোমার কি হয়? ফেটো মেটালন একটা সার্কুলেশন তৈরি হয় এবং অমরার মধ্যে তো একটা ফিটাস বড় হতে থাকে। এরপরে ইম্পর্টেন্ট একটা লাইন, মাতৃগর্ভে শিশু প্রায় 9 সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে বিকশিত হয়। ঠিক আছে? তাহলে কয় সপ্তাহ থেকে ভাই? 9 সপ্তাহ থেকে। ঠিক আছে? তবে ভ্রূণের পরের থেকে, ঠিক আছে, 9 সপ্তাহে কোনো একটা ভ্রূণ ক্রোনোলজি ভাবে আস্তে আস্তে কি হয়? এদের মধ্যে কিছু আঙ্গিক পরিবর্তন হয়, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। তাহলে এখন কি কি তৈরি হয় সেটা একটু দেখবো। তাহলে দেখো এখানে 8 সপ্তাহ 8 উইকস, ঠিক আছে? তো 8 উইকস এর আগ পর্যন্ত তুমি একটা 8 সপ্তাহ শিশুকে তুমি কি বলতেছো ভাই? ভ্রূণ বলতেছো। তো এই অংশটাকে তুমি কি বললা? ভ্রূণ বললা। এর পরে যে অংশ আছে সেটাকে তুমি কি বললা ভাই? ফিটাস। প্রথম বেসিক কথা। তাহলে 8 সপ্তাহ আগে তুমি এটাকে ভ্রূণ বলছো, 8 সপ্তাহ পরে সেটাকে তুমি কি বলছো ভাই? ফিটাস বলছো। এরপর কি কি রূপান্তরিত হয় সেটা একটু মনে রাখবা। 4 সপ্তাহে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 সপ্তাহে তোমার এখানে হৃদস্পন্দন, তোমার এখানে হৃদস্পন্দন তৈরি হয়। তাহলে 4 সপ্তাহে তোমার কি তৈরি হয় ভাই? হৃদস্পন্দন তৈরি হয়। এটা প্রশ্ন হতে পারে, প্রশ্ন আসছে ভাই। তাহলে হৃদস্পন্দন কোথা তৈরি হয় ভাই? 4 সপ্তাহে। ঠিক আছে? দেখো লিম্স, এই যে লিম্স, ঠিক আছে, লিম্স বা পাদকুড়ি, ছোট ছোট পাদকুড়ি তৈরি হচ্ছে কত সপ্তাহে? 6 সপ্তাহে। দেন এখান থেকে মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আফটার, বেশি না, জাস্ট কয়েকটা জায়গায় বলবো, সেটা একটু মনে রাখতে পারলেই হলো। এখান থেকে 26 উইক, ঠিক আছে, 26 উইক আফটার 24 উইকস, ঠিক আছে, মেইনলি 24 উইকস যেটা আছে, এই 24 উইকসে মেইনলি সিক্রেট হয় সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে সিক্রেট হয় বা সিক্রেশন হয়। এবং সারফেক্টেন্ট এটি একটি ডিটারজেন্ট সাবস্টেন্স, ডিটারজেন্টের মতো সাবস্টেন্স, যা কি করে ভাইয়া? সারফেস টেনশনটা রিলিজ করে। ঠিক আছে? এবং 24 সপ্তাহ পরে কোনো একটা ভ্রূণ স্বাধীন অস্তিত্বের অধিকারী হয়। তাহলে স্বাধীন অস্তিত্বের অধিকারী হয় কত সপ্তাহ পরে ভাইয়া? 24 সপ্তাহ পরে। এবং লাংসটা ম্যাচিউর হয়ে যায়। ঠিক আছে? লাং ম্যাচিউর হয়, যদি প্রশ্ন আসে লাং ম্যাচিউর হয় কত সপ্তাহে ভাইয়া? মনে রাখবে 24 সপ্তাহ পরে। ঠিক আছে? এবং এর পরে 26 উইক থেকে কোনো একটা ভ্রূণ, কোনো একটা ফিটাস যদি জন্মগ্রহণ করে, ঠিক আছে, তখন এটা তোমার কি হবে ভাইয়া? বেঁচে থাকবে। যদি তুমি এটা যে লাইফ সাপোর্ট দিতে পারো, কমপ্লিটলি তোমার কি হবে? বেঁচে থাকবে। আমি আমার জীবনে অনেক পেশেন্ট থেকে দেখছি যে 30 উইকসে কোনো একটা ফিটাস জন্মগ্রহণ করছে, ঠিক আছে, আমরা এনআইসিউতে রাখছি, প্রপার সাপোর্ট দিছি, সাপোর্ট দেওয়ার পর সেটা একটা কি হয়? কমপ্লিট একটা, ঠিক আছে, একটা কমপ্লিটের উইকে যাওয়ার পরে 38 উইকসে পরে যে এসে সেটা কি হয়? কমপ্লিট একটা মানুষের রূপান্তরিত হয়েছে, মানে একটা তোমার শিশু বাচ্চা এসে জন্মগ্রহণ করছে, স্বাধীন অস্তিত্ব অধিকারী করেছে। কারণ জানি যে 24 উইকসের পরে তোমার কি হয়? সারফেক্ট রিলিজ হয়। 26 উইক থেকে দেখা যায় যে কোনো একটা ফিটাস একদম স্বাধীন অস্তিত্বের অধিকারী হয়। 27 সপ্তাহে অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, ঠিক আছে, ওকে, এটা অনেক বাচ্চা দেখা গেছে 27 সপ্তাহে ডেলিভারি হয়ে যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বিষয়, এটা একটু মনে রাখবা। ঠিক আছে? এবং দেখো 38 সপ্তাহে একটা কমপ্লিট একটা ফিটাস হলো, ঠিক আছে, সেটা একটু মনে রাখবা। ঠিক আছে? তো এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা স্লাইড, ঠিক আছে, জাস্ট নাইস টু নো, একটু মনে রাখবা। ঠিক আছে? কয়েকটা কথা বলছি, খেয়াল করবা। ঠিক আছে? হৃদস্পন্দন কখন তৈরি হয়? সারফেক্টেন্ট কত সপ্তাহে রিলিজ হয়? বাকিগুলো জাস্ট নাইস টু নো। ঠিক আছে? এখন একটু চলে আসো, একটু খেয়াল করবা। ঠিক আছে? এই যে স্লাইডটা, সেটা একটু মনে রাখবা। ঠিক আছে? এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড। ঠিক আছে? ইম্পর্টেন্ট একটা স্লাইড। দেখো, জরায়ুতে ফিটাসে অবস্থান করে, জরায়ু ফিটাস, জরায়ুতে ফিটাস অবস্থান করে কত সপ্তাহে ভাই? মনে রাখবে 38 থেকে 40 উইকস বা সপ্তাহ, এটা একটু মনে রাখবা। দেন মানুষের গর্ভ অবস্থা কতদিন? ঠিক আছে? একই কথা ভাই, 38 থেকে 40 উইকস। দেন যদি বলা হয় জরায়ুর সংকোচন ঘটে কখন, এটা একটা ইম্পর্টেন্ট, জরায়ুর সংকোচন কখন ঘটে। ঠিক আছে? তাহলে ফিটাসের অবস্থান আমরা জানি 9 সপ্তাহ পর থেকে বা 8 সপ্তাহ পর থেকে 38 বা 40 সপ্তাহ পর্যন্ত আমরা কি বলছি? ফিটাস বলতেছি। যে মানুষের গর্ভাবস্থা কত ভাইয়া? 38 থেকে 40 সপ্তাহ। দেন এখানে একটু খেয়াল করবা, জরায়ুর সংকোচন মনে রাখবা। প্রথমে বলেছিলাম যে এখানে বেসিক কথা যদি বলি, ঠিক আছে, যে এখানে মেইনলি গর্ভাবস্থা বজায় রাখে, গর্ভাবস্থা বজায় রাখে যে হরমোন,
সেটা হচ্ছে প্রজেস্টেরন। এটা একটা প্রজেস্টেরন হরমোন, ঠিক আছে? তো গর্ভাবস্থা কে বলে রাখবে? প্রজেস্টেরন হরমোন। কোন একটা মানুষের যদি ধরো কোন একটা মানুষের, ঠিক আছে, হঠাৎ করে, ঠিক আছে, গর্ভাবস্থা, ঠিক আছে, জ্বরের সমস্যা কখন হয়? দেখা যায় আফটার 38 উইকস। কোন একটা মা, নর্মালি বাচ্চা অ্যাবর্শন হয় না কেন? ঠিক আছে, অ্যাবর্শন না হওয়ার অন্যতম কারণ সেটা হচ্ছে প্রজেস্টেরন হরমোন। 38 উইকসে হঠাৎ করে দেখা যায় প্রজেস্টেরন লেভেল কমে যায়। এটা একটু মনে রাখবা। তাহলে কি লেভেল কমে ভাইয়া? প্রজেস্টেরন লেভেল কমে যায়। এটা কত সপ্তাহে? 38 উইকসে। তখন, ঠিক আছে, প্রজেস্টেরন হরমোন যখন কমে যায় তখন মনে রাখবা, ঠিক আছে, পিটুইটারি গ্রন্থে যে হরমোন রিলিজ হয় সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোন রিলিজ হয়। হরমোন কি হচ্ছে ভাই? রিলিজ হচ্ছে, ঠিক আছে। এই হরমোন, ঠিক আছে, তাহলে হঠাৎ করে দেখা যায় 38 উইকসে প্রজেস্টেরন হরমোন কমে গেল, তখন অক্সিটোসিন হরমোন ক্ষরণ হয়। এই অক্সিটোসিন হরমোন জ্বরের সংকোচন ঘটায়। জাস্ট এটুকু মনে রাখলে হবে। তাহলে এখানে জ্বরের সংকোচন কে ঘটায় ভাই? ঠিক আছে, মনে রাখবা সেটা অক্সিটোসিন হরমোন, ঠিক আছে। ওকে, তাহলে 38 উইকসে কার লেভেল কমে গেল ভাই? প্রজেস্টেরন লেভেল কমে গেল। তখন কোন হরমোন ক্ষয়িত হয় ভাই? অক্সিটোসিন, ঠিক আছে। অক্সিটোসিন হরমোন কি করে ভাই? জ্বরের সংকোচন করে, ঠিক আছে। এই অক্সিটোসিন হরমোন কাইন্ড অফ লাইফ সেভিং হরমোন বলতে পারো, ঠিক আছে। এটা যদি না কখন হতো তাহলে কখনোই নর্মাল ডেলিভারি হতো না ভাই, ঠিক আছে। তাহলে অক্সিটোসিন কি করে ভাই? জ্বরের সংকোচন ঘটায়, ঠিক আছে। দেন প্রজেস্টেরন লেভেল কি হয়? কমে যায় এবং অক্সিটোসিন জ্বরের সংকোচন ঘটায়। এটা মনে রাখবা। দেন যদি চলে আসো সম্ভাব্য ডেলিভারির সময়, এটা বলা হয় ইংলিশে বলা হয় EDD, ঠিক আছে, যার নাম হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ঠিক আছে। এক্সপেক্টেড, ঠিক আছে, ডেট অফ ডেলিভারি। তুমি কত সপ্তাহে ডেলিভারি হতে পারে তুমি কেমনে কাউন্ট করবা? সহজ একটা ট্রিক্স বলে দিচ্ছি। তো নর্মাল যে 38 উইকস তো কাউন্টও আছে, ঠিক আছে। এটা যদি বলা হয় ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন, মাসিকের প্রথম দিন, ঠিক আছে। প্রথম যখন মাসিক হয়েছে, ঠিক আছে, সেই মাসিকের প্রথম দিন, ঠিক আছে। তো মনে হয় ফার্স্ট ডে, প্রথম দিন, ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন, তাহলে মাসিকের, ঠিক আছে, প্রথম দিন, ঠিক আছে, এটা হচ্ছে মাসিকের প্রথম দিন এবং তার সাথে 40 উইকস যোগ করবা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন, তার সাথে 40 সপ্তাহ মানে 40 সপ্তাহ যোগ করবা। যোগ করার পরে তার সাথে প্লাস মাইনাস 7 ডেজ, কিছু বইতে আছে 5 ডেজ আছে, বাট অ্যাবসলিউট হচ্ছে কত? 7 ডেজ, ঠিক আছে। এটা কাউন্ট করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। তাহলে প্রথম দিন, মাসিকের প্রথম দিন, তার সাথে কত কাউন্ট করবা ভাই? 40 যোগ করবা, তার সাথে প্লাস মাইনাস কত ভাই? 40 ডেজ, ঠিক আছে, 7 ডেজ, সরি। তো এটাকে বলা হয় EDD, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তো এটা জাস্ট নাইস টু নো, মনে রাখতে পারলে ভালো। কিছু ইনফরমেশন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা একটু চলে যাব, ঠিক আছে, পরের লেকচারে, ঠিক আছে। তো এখন যেটা একটু দেখবো সেটা একটু খেয়াল করবা, বেসিক কথা বলবো সেটা একটু দেখবা। সেটা হচ্ছে ভাই, ঠিক আছে, নর্মাল যদি বলি যে গর্ভ অবস্থায় মাকে কি কি পরিচর্যা করা উচিত, ঠিক আছে। গর্ভ অবস্থায় মায়ের পরিচর্যা, তাহলে একটা গর্ভ অবস্থায়, ঠিক আছে, মায়ের, ঠিক আছে, পরিচর্যা, তাহলে একটা গর্ভাবস্থায় মায়ের কি কি পরিচর্যা করবা, ঠিক আছে। প্রথম যদি বলি 1 নাম্বার, এটা খেয়াল করবা, সেটা তুমি দৈনন্দিন যে খাবার খাও, কোন একটা মা, ঠিক আছে, যে বেসিক কথা যদি বলি, ঠিক আছে, প্রথমত, ঠিক আছে,
1 নাম্বার যদি বলি নরমাল ডায়েটের সাথে, একটা নরমাল ডায়েট আছে, ঠিক আছে? নরমাল ডায়েট তো খাবার তো খাচ্ছে, তার সাথে মিনিমাম 700 গ্রাম খাদ্য বেশি গ্রহণ করা উচিত। তাহলে কোনো একটা মা, ঠিক আছে, নরমাল ডায়েট যেটাই নিক না কেন তার থেকে 700 গ্রাম খাদ্য কি করতে হবে বা বেশি গ্রহণ করতে হবে। এরপরে মনে রাখবা 2 নাম্বার স্টার দিয়ে মনে রাখবা, সেটা হচ্ছে ভাই একটা মা গর্ভ অবস্থায় মিনিমাম, ঠিক আছে, মিনিমাম হচ্ছে কি থাকবে ভাই, রেস্টে থাকবে, বেশি করে বিশ্রাম নিবে, ঠিক আছে, এটা বেশি করে বিশ্রাম নিতে হবে এবং তোমার মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে। এছাড়া যদি বলি নর্মালি, ঠিক আছে, প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি খাবে, ঠিক আছে, তো যত বেশি পানি খাবে ততই ভালো, 6 থেকে 8 গ্লাস পানি খাবে। এরপরে যদি বলি আর কি করবে ভাই, ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে ভাই তোমার হচ্ছে গর্ভাবস্থার প্রথম 3 মাস এবং শেষের 3 মাস, ঠিক আছে, যৌন মিলন থেকে বিরত থাকা উচিত, ঠিক আছে। তোমার একবার গর্ভাবস্থায় প্রথম 3 মাস ও শেষ 3 মাস, এটা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, মানে থার্ড ট্রাইমেস্টার, 3টা ট্রাইমেস্টার ভাগ করা হয়। প্রথম 3 মাস এবং শেষ 3 মাস, ঠিক আছে, যৌন মিলন থেকে বিরত থাকা উচিত। বিরত থাকা উচিত। এছাড়া ইম্পর্টেন্ট একটা লাইন, এবং এটা 5 স্টার, তুমি ডক্টর ভিজিট করবে কয়বার, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, ঠিক আছে, মতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মিনিমাম, ঠিক আছে, 4টি ভিজিট করা উচিত, 4টি ডক্টর ভিজিট করা উচিত কোনো একটা গর্ভবতী মাকে, ঠিক আছে। ফার্স্ট ভিজিট হওয়া উচিত, ঠিক আছে, প্রথম ভিজিট, ফার্স্ট ভিজিট, এটা হওয়া উচিত উইদিন, ঠিক আছে, দেখা যায় তোমার হচ্ছে 12 থেকে 16 সপ্তাহের মধ্যে, 16 উইকসের মধ্যে, এটা প্রথম ভিজিট হওয়া উচিত। সেকেন্ড ভিজিট যেটা আছে, সেকেন্ড ভিজিট এটা 24 সপ্তাহের মধ্যে হওয়া উচিত, উইদিন 24 উইকস। অ্যান্ড থার্ড যে ভিজিট আছে মনে রাখবা 28 থেকে 32 সপ্তাহের মধ্যে, এটা থার্ড ভিজিট। অ্যান্ড ফোর্থ যে ভিজিট আছে, ঠিক আছে, মনে রাখবা সেটা হওয়া উচিত 32 থেকে 36 উইকসের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম ভিজিট, ঠিক আছে। বাট আইডিয়াল ভিজিট যদি বলো, এটা মিনিমাম ভিজিট, ঠিক আছে, 4টা ভিজিট হওয়া উচিত। বাট আইডিয়াল ভিজিট যদি বলো, ঠিক আছে, আইডিয়াল ডক্টর ভিজিট হওয়া উচিত, ঠিক আছে, মিনিমাম তোমার হচ্ছে 12টা, 12 ভিজিট, ঠিক আছে, এটা আইডিয়াল ভিজিট। সবথেকে ভালো ভিজিট হয় তোমার কয়বার, মিনিমাম হচ্ছে 12 বার ডাক্তারের কাছে যাবা, ঠিক আছে। তাহলে দেখো ওই দিন হচ্ছে 12 থেকে 16 উইকসের মধ্যে একটা ভিজিট, সেকেন্ড ভিজিট তোমার 12 মানে 24 উইকসের মধ্যে, দেন 28 থেকে 32 সপ্তাহের মধ্যে একটা, দেন 32 থেকে 36 সপ্তাহের মধ্যে কি আরও একটা ভিজিট, ঠিক আছে। তাহলে এখানে কি এটা মিনিমাম অর্গানাইজেশন হু মতে মিনিমাম 4টা ভিজিট হওয়া উচিত, তো এটা একটু মনে রাখবা, ঠিক আছে। যাক, এটা নাইস টু নো, এটা একটু স্লাইডে দেখে পড়া হয়ে যায়, পড়া খুব সহজ পড়া এগুলো। তো এখন চলে আসো ভাইয়া, ঠিক আছে, তোমার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, ঠিক আছে, গর্ভ নিরোধন পদ্ধতি কি কি আছে, এক আছে অস্থায়ী পদ্ধতি, দুই আছে তোমার কি ভাই স্থায়ী পদ্ধতি, ঠিক আছে। স্থায়ী পদ্ধতির মধ্যে এক আছে ভেসেক্টমি, একটা তোমার কি টিউবেক্টমি, ঠিক আছে। তো এখন স্থায়ী পদ্ধতি, অস্থায়ী পদ্ধতির মধ্যে কি আছে, শারীরিক পদ্ধতি। শারীরিক পদ্ধতির মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নিরাপদ সময় নির্বাচন, বুঝাই দিচ্ছি আমি, খেয়াল করবা, ঠিক আছে, নিরাপদ সময় নির্বাচন। খুব বেসিক কথা বলবো,
মনে রাখতে পারলেই হলো। রাসায়নিক পদ্ধতি, ঠিক আছে, কিছু আছে যান্ত্রিক পদ্ধতি, কিছু আছে শরীরবৃত্তীয় পদ্ধতি আছে, গর্ভাবস্থা আছে। ওকে, তো এখন যদি আমরা যদি বলি নিরাপদ সময় নির্বাচন, ঠিক আছে, নিরাপদ সময় যদি বলি কোনো একটা মাসিকের, ঠিক আছে, প্রথমত যদি বলা যায়, ঠিক আছে, কোনো একটা মাসিকের এখানে যদি বলি, আমরা জানি মেনস্ট্রুয়াল সাইকেল কি, সেটা আমরা দেখে আসছি প্রিভিয়াস ক্লাসে এবং সেটা বুঝাইছি তোমাদের। এখন মাসিকের কয়েকটা ফেজ আমরা ভাগ করি। প্রথম যে ফেজ সেটা একটু খেয়াল করবা। কয়েকটা ফেজে ভাগ করা, 3টা ফেজে ভাগ করা হয়, ঠিক আছে। তো প্রথম যে ফেজ 1 মেনস্ট্রুয়াল ফেজ, ঠিক আছে। দেন, ঠিক আছে, এরপরে যেটা আছে বৃদ্ধি পর্যায়, পলিফেরেটিভ ফেজ, পলিফেরেটিভ ফেজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেক্রেটরি ফেজ। আমি যদি 3টা সময় যদি একটু খেয়াল করি, প্রথম সপ্তাহ, ঠিক আছে, 0 থেকে 6 ডেজ, দেন 7 থেকে, ঠিক আছে, তোমার অ্যারাউন্ড, ঠিক আছে, 14 ডেজ, দেন 14 থেকে 15 থেকে তোমার 28 ডেজ। এর মধ্যে যদি বলো, ঠিক আছে, নিষেক হওয়ার জন্য কী দরকার অ্যাকচুয়ালি, নিষেক হওয়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ভাইয়া একটা শুক্রাণু, এটা হচ্ছে কি ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু ছাড়া তো কখন কী হবে না, নিষেক হবেই না, ঠিক আছে। প্রথমে যদি বলো প্রথম সপ্তাহ, ঠিক আছে, প্রথম সপ্তাহে, এই সপ্তাহে কোনো ভায়াবল কোনো ডিম্বাণু পাওয়া যায় না প্রথম 7 দিন, ঠিক আছে। তো প্রথম 7 দিন কোনো ভায়াবল কোনো ডিম্বাণু পাওয়া যায় না, ঠিক আছে। তো প্রথম 7 দিন কোনো যদি ডিম্বাণু যদি না পাওয়া যায়, ঠিক আছে, তো মনে রাখবা এই যে সময় 0 থেকে 7 ডেজ, এটি একটি সেফ পিরিয়ড বলা হয়। তো এই পিরিয়ডে কেউ যদি উইদাউট কোনো মেজার না নিয়ে যদি যৌন মিলন যদি করে, তবে তাদের কি হবে না ভাইয়া, কোনো ভ্রূণ রূপান্তরিত হবে না, বাচ্চা হবে না। সোজা কথা, তাহলে প্রথম 7 দিন এটা একটা সেফ পিরিয়ড, ঠিক আছে। পরে 7 থেকে 14 ডেজ, এখানে 14 ডেজে হঠাৎ করে দেখা যায় এলএইচ হরমোন বেড়ে যায়, এইচ হরমোন বেড়ে যায় এবং সেতে ডিম্বপাত হয়, আমরা দেখেছিলাম। এবং এই যে ডিম্বাণু যেটা আছে, সেই ডিম্বাণুর হাইস্ট লাইফ সাইকেল থাকে 72 ঘন্টা। তুমি এখানে 72 ঘন্টা, 14 দিন, 72 ঘন্টা আগে যে 3 দিন হিসাব করো তাহলে 10 দিন, এরপরে যদি হিসাব করো আরও 3 দিন তাহলে 17 দিন, তাহলে 10 থেকে 17 দিন এটা হাই রিস্ক পিরিয়ড, ঠিক আছে। তাহলে 14তম দিনে ডিম্বপাত হয়, ঠিক আছে। ডিম্বপাত আরও 3 দিন আগে হতে পারে, আবার 14তম দিনে হয়ে শেষ 3 দিন বেঁচে থাকতে পারে, ঠিক আছে। ওই যে 72 ঘন্টা লাইফ সাইকেল, তাহলে এখানে 10 থেকে 17 দিন সব থেকে হাই রিস্ক পিরিয়ড, ঠিক আছে। তো এখানে 10 থেকে 17 দিন এটাকে বলে আমরা হাই রিস্ক পিরিয়ড। তো এটা একটা হাই রিস্ক পিরিয়ড, ঠিক আছে, এটা হাই রিস্ক পিরিয়ড, এটা একটু মনে রাখবা, হাই রিস্ক পিরিয়ড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাস্টের সপ্তাহ, ঠিক আছে। লাস্টের যে সপ্তাহ, ঠিক আছে, তাহলে এই সময় হচ্ছে একটা ভায়াবল ডিম্বাণু জীবিত থাকে। পরে যে শেষের যে সপ্তাহ, সেই সপ্তাহে দেখা যায় লাস্ট উইক যেটা আছে সেইখানে কোনো লাইভ কোনো ডিম্বাণু পাওয়া যায় না, ঠিক আছে, লাইভ কোনো ডিম্বাণু নেই বা সেকেন্ডে ওসাইট নেই। ওকে, সেকেন্ডে ওসাইট নেই, ভায়াবল কোনো ডিম্বাণু নেই, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখানে তোমার কি এটাকে আমরা বলবো কি সেফ পিরিয়ড। তো মনে হয় প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহ, এই সপ্তাহকে আমরা কি বলি ভাইয়া, সেফ পিরিয়ড বলি, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। দেন চলে আসো ভাই, একটু খেয়াল করবা শারীরিক পদ্ধতি, ঠিক আছে। শারীরিক পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে শিশ্ন বৈষ্ণবকরণ, ঠিক আছে। যে শুক্রাণু, ঠিক আছে, নিষিক্ত হওয়ার আগে শিশ্ন বৈষ্ণবকরণ করা যায়, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। যান্ত্রিক পদ্ধতি কি কি আছে ভাই, যান্ত্রিক পদ্ধতির মধ্যে এক যেটা আছে মনে রাখবা, সেটা হচ্ছে তোমার কন্ডম, ঠিক আছে, দেন ফোম,
হ্যাঁ, ফোম, ঠিক আছে, দেন জেলি ইত্যাদি। এটা তোমার হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। শরীরবৃত্ত পদ্ধতি, এটা একটু মনে রাখবা। শরীরবৃত্ত পদ্ধতি মেইনলি হচ্ছে ওসিপি, অরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তো ওসিপি এটা একটা শরীরবৃত্ত পদ্ধতি। কিভাবে কাজ করে? ওসিপি, তো এটা একটি অরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে, কন্ট্রাসেপটিভ পিল। তো অরাল কন্ট্রাসেপটিভ পিল এটা একটি কম্বাইন পিল, এটা একটা কম্বাইন পিল, ঠিক আছে। কম্বাইন পিল বলতে বোঝায় এটা একটি এস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন পিল। তো এস্ট্রোজেন প্রোজেস্টেরন পিল যেটা আছে এটা বিভিন্ন মাত্রায় থাকে এই ওষুধে, এস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন পিল। তো এই ওষুধগুলো মেনলি কি করে ভাই? এস্ট্রোজেন প্রোজেস্টেরন পিল, ঠিক আছে, মেনলি ফলিকুল স্টিমুলেটিং হরমোন প্লাস এলএইচ হরমোন এই দুইটাকে সিক্রেট হইতে বাধা দেয়, ঠিক আছে, ইনহিবিট করে, বাধা প্রদান করে। তো এটা যদি বাধা প্রদান করে তাহলে আমরা জানি ফলিকুল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, এটা ফলিকুলকে বৃদ্ধি করে, ফলিকুলকে বৃদ্ধি করে। তো কোনো যদি ফলিকুল যদি বৃদ্ধি না হয় তাহলে সেকেন্ডারি, ঠিক আছে, কোনো একটা গ্রাফিয়ান ফলিকুল হবে না, কোনো একটা সেকেন্ডারি ওসাইট হবে না, ঠিক আছে। দেন এলএইচ হরমোন, ঠিক আছে, ডিম্বপাতে সাহায্য করে। তো এই দুইটাই যদি না হয় তাহলে কোনো, ঠিক আছে, সেকেন্ডারি ওসাইট পাওয়া যাবে না, ঠিক আছে, পাওয়া যাবে না। যদি না পাওয়া যায় তাহলে কি হবে না ভাই? কোনো হচ্ছে কি নিষেক হবে? হবে না, ঠিক আছে। তাহলে মনে রাখবে শরীরবৃত্ত পদ্ধতি ওসিপি, ওসিপি, ঠিক আছে, অল কন্ট্রাসেপ্টিভ, এটা হচ্ছে কম্বাইন্ড পিল, এস্ট্রোজেন প্রোজেস্টেরন পিল, ঠিক আছে। তো এস্ট্রোজেন প্রোজেস্টেরন পিল কাকে ইনহিবিট করে ভাই? ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজ হরমোন, এটা হচ্ছে কি করে? বাধা প্রদান করে। যদি এটা যদি ক্ষয়িত না হয় তখন এখানে ফলিকুল বৃদ্ধি পাবে না, ডিম্বপাত হবে না। যদি ফলিকুল বৃদ্ধি না পায়, ডিম্বপাত যদি না হয় তাহলে এখানে কোনো ভায়াবল কোনো সেকেন্ডারি ওসাইট পাওয়া যাবে না। সেকেন্ডারি ওসাইট যদি না পাওয়া যায় তাহলে এখানে তোমার কি হবে না ভাই? কোনো নিষেক হবে না। জাস্ট নাইস টু নো, একবার মনে রাখবা তাই হয়ে যাবে। এছাড়া গর্ভপাত এটা একটা পদ্ধতি আছে, জাস্ট নাইস টু নো, ঠিক আছে। এখন দুইটা আছে, একটা ভেসেক্টমি, একটা টিউবেক্টমি। জিনিসটা কি, ঠিক আছে? ভেসেক্টমি যদি বলি, ভেসেক্টমি, আর এটা হচ্ছে টিউবেক্টমি, ঠিক আছে। দেখো এখানে যদি বেসিক্যালি যদি বলি, ওকে, তো এখানে যদি বেসিক্যালি যদি বলি, দেখো এখানে এটা একটা ফ্যালোপিয়ান টিউব, এটা একটা ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবে আমি এখানে কাট করলাম, জাস্ট এই জায়গাটা কাট করলাম অথবা লাইগেশন করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি কাট করলাম অথবা এখানে এটা লাইগেশন করে দিলাম, উপর দিকে দিয়ে এসে আমি লাইগেশন করে দিলাম, বাইন্ড করে দিলাম, ঠিক আছে। তো দুই জায়গায় বাইন্ড করে দিলাম, ঠিক আছে। এই যে অংশটা তাকে বলা হয় টিউবেক্টমি বলা হয়, টিউবেক্টমি, টমি মানে কেটে ফেলা, অপারেশন করা, ঠিক আছে, টিউবেক্টমি, ঠিক আছে। এটা কাদের করা হয়? মহিলাদের, কাদের? মহিলাদের, ঠিক আছে, যাদের, ঠিক আছে, ফ্যামিলি কমপ্লিট, মোটামুটি ফ্যামিলি কমপ্লিট, তারা আর বাচ্চা নিতে চায় না, ফ্যামিলি কমপ্লিট, তারা কি করতে পারে ভাই? টিউবেক্টমিতে যেতে পারে, ঠিক আছে, ফ্যামিলি কমপ্লিট। কিন্তু যারা ভ্যাসেক্টমি কারা করে? ভ্যাসেক্টমি করে ছেলেরা, এদের ক্ষেত্রেও ছেলেরা করে, ছেলেরা মূলত ভ্যাসেক্টমি করে। দেখো এখানে এটা এপিডিডাইমিস, এটা ভাস ডিফারেন্স আমরা জানি, এটা একটা টেস্টিস, এবং এই যে অংশটা এটাকে আমরা বলছি ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স এখানে আমি কি করলাম? অ্যাম্পুলা একটা রিজন আছে, তো অ্যাম্পুলা একটা রিজন, এই অ্যাম্পুলা রিজন আমি কাট করলাম, কাট করে সেবার লাইগেশন করে দিলাম, এই যে লাইগেশন করে দিলাম বা একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম বা লাইগেশন করে দিলাম বা কাট করলাম, তাকে বলা হয় ভ্যাসেকটমি। তো ভ্যাসেকটমি, তাহলে এখানে তাহলে কোনো একটা শুক্রাণু তৈরি হলে শুক্রাণু যেতে পারবে না, না যেতে পারলে কোনো নিষেক হবে না, ঠিক আছে। এখানে ডিম্বাণু তৈরি হলে সেই ডিম্বাণু যেতে পারবে না, কোনো তোমার কি হবে না, নিষেক হওয়ার জন্য কোনো ডিম্বাণু পাওয়া যাবে না।
এখানে কোনো শুক্রাণু পাওয়া যাবে না, এটা বোথ সাইডে করা হয়, ঠিক আছে, ভ্যাসেক্টমি। তো ভ্যাসেক্টমি যেটা আছে, আমি এখানে জাস্ট এক সাইডে দেখাচ্ছি। ভ্যাসেক্টমি এটা কাদের করা হয় ভাই? মেলদের। কাদের? ওই একই কথা ভাই, প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, মেলদের করা, যারা ফ্যামিলি কমপ্লিট, যারা পরবর্তীতে কি নিতে চায় না, বাচ্চা নিবে না, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তবে ভ্যাসেক্টমি একটা আছে, আর এটা তোমার কি আছে ভাই? টিউবেক্টমি। ভ্যাসেক্টমি কাদের করে ভাই? ছেলেদের। আর টিউবেক্টমি কারা করে ভাই? মহিলাদের। তাহলে পুরুষদের কি করে ভাই? ভ্যাসেক্টমি, ঠিক আছে। পুরুষ শব্দটা বেটার, তাই না? তো পুরুষদের কি করে ভাই? ভ্যাসেক্টমি, ঠিক আছে। দেন চলে আসো, দেখো এখানে একটু খেয়াল করবা, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, একবার পড়বা হয়ে যাবে, ঠিক আছে, পড়া। তো এখন চলে আসো, খেয়াল করবা। নেক্সট আমরা কিছু কোশ্চেন দেখবা, ঠিক আছে। কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার, ঠিক আছে, বহু নির্বাচনী প্রশ্ন, খেয়াল করবা, অনুসারে দেখবা। এখানে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, নিচের কোনটি ভ্রূণীয় এক্টোডার্ম থেকে তৈরি হয়? এক্টোডার্ম, এক্টোডার্ম বলতে বোঝায় বাইরের আবরণ, তাই না? তো দেখো এখানে একটু খেয়াল করো, এক থাইমাস, বলেছিলাম যে কোনো গ্রন্থি হলেই সেটা কিন্তু হবে ভাই এন্ডোডার্ম, তাহলে এটা আসে এন্ডোডার্ম থেকে। দেন অস্থিসন্ধি, অফকোর্স এটা মেসোডার্ম। দেন লোহিত রক্তকণিকা, এটা একটি যোজক কলা, ব্লাড একটি যোজক কলা, তাহলে এক কথায় এটা তোমার কি ভাই? মেসোডার্ম। এবং মনে রাখবা, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে অ্যান্সার কোনটা ভাই? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ওই যে বলেছিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোন জায়গা থেকে আসে? এক্টোডার্ম থেকে আসে, 100% মনে রাখবা। তো অ্যান্সার কোনটা ভাই? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। দেন আমরা নেক্সট চলে যাই, খেয়াল করবা। আনাদার কোশ্চেন, ভ্রূণীয় মেসোডার্ম হতে নিচের কোনটি তৈরি হয়? ভ্রূণীয় মেসোডার্ম, ঠিক আছে। তো ভ্রূণীয় মেসোডার্ম থেকে কি তৈরি হয়, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করো ভ্রূণীয় মেসোডার্ম, ঠিক আছে। এখান থেকে যদি একটু খেয়াল করো অনুসারে দেখবা, দেখো এক, এখানে অন্তকর্ণ এটা তৈরি হয় এক্টোডার্ম থেকে। আমার ভিতরের কর্ণ তৈরি হয় এক্টোডার্ম, এবং মধ্যকর্ণ আমাদের তৈরি হয়, মনে রাখবা, সেটা হচ্ছে কোথায়? তোমার হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে। থাইমাস গ্রন্থি, এই থাইমাস গ্রন্থিও এটাও তৈরি হয় যে কোনো গ্রন্থি, মনে রাখবা, সেটা হচ্ছে এন্ডোডার্ম। ওই যে বলছে অযথা। দেন দাঁতের ডেন্টিন, ঠিক আছে, দাঁতের ডেন্টিন, এই যে দাঁতের ডেন্টিন, বাইরের আবরণ বলছে এনামেল, এনামেল তৈরি হয়, এনামেল হচ্ছে বাইরের আবরণ, বহিস্থ আবরণ থাকলেই সেটা হবে এক্টোডার্ম। তো এটা তৈরি হবে এক্টোডার্ম থেকে। এবং দাঁতের যে ডেন্টিন যেটা আছে, এটা তৈরি হবে কোথায় থেকে ভাইয়া? মেসোডার্ম থেকে। তাহলে এখানে অ্যান্সার কোনটা ভাইয়া? বি। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা ভাইয়া? বি। বি হচ্ছে এটা অ্যান্সার। দেন তবে চলে আসো ভাই, এখন একটু খেয়াল করবা, অনেক, ঠিক আছে, বলা যায় নিয়ার অ্যাবাউট, ঠিক আছে, তোমার, ঠিক আছে, বাংলাদেশে প্রায়, ঠিক আছে, 15% পুরুষ তোমার হচ্ছে স্টেরাইল, স্টেরাইল না, ঠিক আছে, অনুর্বর, বা তারা নিষেক করতে পারে না, এবং 50% ফিমেল। 1 থেকে 2% স্টেরাইল, যাদের কখনো বাচ্চাই হবে না, ঠিক আছে, বাচ্চা জন্মগ্রহণ করবে না। এখন তারা কিছু মেথড ব্যবহার করে, ঠিক আছে, কৃত্রিমভাবে কিছু মেথড আছে, তার মধ্যে আইভিএফ একটা পদ্ধতি, ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রসেস, যার মাধ্যমে তারা তোমার কি করতে পারে? তারা হচ্ছে মানে কাঙ্ক্ষিত, মানে ডিজায়ার কোনো একটা বাচ্চা গ্রহণ করতে পারে বা নিতে পারে। তো এখন চলে আসে ভাই একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির নাম হচ্ছে আইভিএফ পদ্ধতি। আইভিএফ, দ্যাট মিনস ইন ভিট্রো ফার্টিলাইজেশন প্রসেস। ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইন ভিট্রো, এটি একটি কৃত্রিম গর্ভধারণ পদ্ধতি। তো এটি একটি কৃত্রিম গর্ভধারণ পদ্ধতি, যে পদ্ধতির নাম কি বললাম ভাই? একটা আইভিএফ পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতি কিভাবে কি করা হয়, ঠিক আছে। প্রথমে তো, ঠিক আছে, আমরা জানি ডিম্বাণু সংগ্রহ করতে হবে। 1 নম্বর প্রথম যে ধাপ সেটা হচ্ছে ওভারিয়ান স্টিমুলেটিং হরমোন থেরাপি দিতে হবে, FSH হরমোন দিতে হবে। কেন দিব ভাই এই হরমোনটা? কেন আমরা বাইরে থেকে দিই? তার অন্যতম কারণ, আমরা জানি প্রতি মাসে একটা করে ডিম্বাণু পাওয়া যায়। তুমি যেহেতু এটা ইনভিট্রো, একটা কৃত্রিম পাত্রের মধ্যে যেহেতু তুমি কি করবা? প্রসেসিং করে একটা জাইগোট তৈরি করবা, তাহলে অবশ্যই তোমাকে অনেকগুলা ডিম্বাণু দরকার। তো অনেকগুলো ডিম্বাণুর জন্য, ঠিক আছে,
তোমাকে কি দিতে হবে ভাই? ফলিকুল, বেশি ফলিকুল লাগবে। তাহলে আমরা জানি একটা ফলিকুল থেকে একটা ডিম্বাণু হয়। আমি যদি ফলিকুল স্টিমুলেটিং হরমোন যদি থেরাপি যদি দেই, তাহলে বেশি বেশি আমরা কী পাবো? ফলিকুল পাবো। বেশি ফলিকুল পেলে বেশি আমরা কী পাবো? ডিম্বাণু পাবো। দেন আমি যখন অনেক বেশি ডিম্বাণু পেলাম, প্রথম ধাপ আমরা কী করলাম? ওভারিয়ান স্টিমুলেটিং হরমোন দিলাম। দেন এখানে বেশি করে আমরা কী পাবো? ডিম্বাণু পেলাম। ডিম্বাণু পেলাম। দেন এই ডিম্বাণুটাকে আমরা একটা সংগ্রহ করব। এই যে ডিম্বাণু, দেখো এখানে ডিম্বাণু পেলাম। এই যে দেখো ডিম্বাণু সংগ্রহ, 2 নম্বর যে একটা সিরিঞ্জের মাধ্যমে আমরা কি করলাম ভাই? ডিম্বাণু সংগ্রহ করলাম। দেখো অনেকগুলো ডিম্বাণু পাচ্ছি, 2 3 4 4 দেখানো হয়েছে, এখানে 4টা ডিম্বাণু পেয়ে গেছি আমরা। দেন পরবর্তীতে আমরা শুক্রাণু প্রস্তুত করব। একটা টিবির মধ্যে আমরা কি নিলাম? শুক্রাণু, অনেকগুলো শুক্রাণু নিলাম। দেন একটা কাচের পাত্র দিলাম। এই যে একটা কাচের পাত্র, ঠিক আছে? এটা একটা কাচের পাত্র। তো এই যে কাচের পাত্র যেটা আছে, সেই কাচের পাত্রের মধ্যে আমরা কি করবো ভাইয়া? এই যে ডিম্বাণুতে নিষিক্ত করার জন্য, ঠিক আছে, আমরা কি করলাম? শুক্রাণুটাকে ইনজেক্ট করলাম, ঠিক আছে? দেন এখানে এই যে ইনজেকশন দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা আইসিএস বলা হয়, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে একটা কৃত্রিমভাবে একটা ইনজেকশন দিলাম। দেন পরবর্তীতে এখানে কি হলো ভাইয়া? জায়গোটে রূপান্তরিত। এই যে দেখো 2টা থেকে কি হলো? অনেকগুলো মিলে একটা কি হলো? জায়গোট হলো। দেন জায়গোটের পরে এই যে জায়গোটটা, সেটাকে আমরা কি করলাম? কৃত্রিম প্রসেসে আমরা জরায়ুর, ঠিক আছে, মধ্যে প্রবেশ করলাম এবং সেটা কি হয়? ভ্রূণের স্থানান্তর, ঠিক আছে, করে দিলাম আমরা। তো এই পদ্ধতির নাম তোমার কি ভাইয়া? জাস্ট আইভিএফ পদ্ধতি। তাহলে প্রথমে দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা হরমোন, এই হরমোনের নামটা মনে রাখবা। এখানে ওভারিয়ান স্টিমুলেটরি হরমোন দেওয়া হয় মাদের অতিরিক্ত, মানে অনেক বেশি ডিম্বাণুর জন্য, ঠিক আছে? তো অনেকগুলো ডিম্বাণুগুলো আমরা সংগ্রহ করলাম, ঠিক আছে, শুক্রাণু সংগ্রহ করলাম, কাচের পাত্রের মধ্যে আমরা কি করলাম? নিষেক করলাম। নিষেক করার পরে নিষিক্ত যে জাইগোট, ঠিক আছে, এই জাইগোটটা মোস্ট প্রবাবলি তোমার হচ্ছে উইদিন 6 দিনের মধ্যে, ঠিক আছে, তোমার এটা কোথায় হয়? জরায়ুতে স্থানান্তর করা হয়, ঠিক আছে? এই পদ্ধতির নাম কি বললাম আমরা? সেটাকে আমরা বলি আইভিএফ পদ্ধতি, ইন ভিট্রো ফার্টিলাইজেশন প্রসেস। তাহলে দেখো আইভিএফ পদ্ধতি ডিম্বাণু উৎপাদন বাড়ানোর জন্য এফএসএইচ হরমোন নামে হরমোন যুক্ত করে ইনজেকশন প্রয়োগ করা হয়। তাহলে কোন হরমোন দেওয়া হয়? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। দেন ডিম্বাণু চোষক বা ল্যাপারোস্কোপিক প্রক্রিয়া না ধেয়ে ডিম্বাণুর ডিম্বাশয় থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে পরিপাক্ব ডিম্বাণু সংগ্রহ করা হয়, ঠিক আছে? সর্বোচ্চ গুণগত মান শুক্রাণু ও ডিম্বাণু নিষেকের জন্য একসঙ্গে 16 থেকে 20 ঘন্টা পেরি ডিশ বা কাচের টিউবে রেখে দেওয়া হয়। এটা একটু মনে রাখবা, পেট্রি ডিশ, কাচের টিউবে রেখে দেওয়া হয়। কয় ঘন্টা? 16 থেকে 20 ঘন্টা। প্রত্যেক ডিম্বাণুর জন্য প্রায় 1 লক্ষ শুক্রাণু ব্যবস্থা রাখা হয়। তো এটা একটা মনে রাখবা। তো প্রত্যেক ডিম্বাণু কত লক্ষ ভাই? 1 লক্ষ, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেন জাইগোটটা কয়দিন থাকবে ভাই? 6 দিন। এটা ওই কাচের পাত্রের মধ্যে থাকবে। দেন এটাকে আমরা কি করব? ওই যে জলের মধ্যে স্থানান্তর করব। ক্লিয়ার? 100%। তো একবার 2 একবার পড়ো, দেখো হয়ে যাবে। দেন আমরা একটু চলে আসি। এখন একটু মনে রাখবা আইভিএফ পদ্ধতি নিয়ে কয়েকটা কথা একটু বলি। প্রথম আইভিএফ, ঠিক আছে, বেবি যদি বলো, প্রথম আইভিএফ বেবি সে হচ্ছে লুইস ব্রাউন, ঠিক আছে? কয়েকটা ইনফরমেশন যদি বলি, প্রথম আইভিএফ বেবি, ঠিক আছে, প্রথম আইভিএফ বেবি যদি বলো, সেটা হচ্ছে লুইস ব্রাউন। 2টা থেকে 3টা ইনফরমেশন দেবো, সেটা একটু মনে রাখবা। লুইস ব্রাউন প্রথম আইভিএফ বা বেবি, সেটা হচ্ছে আইভিএফ বেবি, এটা ছিল লুইস ব্রাউন, ঠিক আছে? ইন বাংলাদেশ, বাংলাদেশের ক্ষেত্রে যদি বলো, বাংলাদেশের ক্ষেত্রে, ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে সেটা হবে হচ্ছে হীরা, মণি ও মুক্তা। হীরামণি ও মুক্তা, ঠিক আছে? এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রথম আইভিএফ বেবি, সেটা কে ছিল ভাই? হীরামণি মুক্তা, ঠিক আছে? কোন ডাক্তার বাংলাদেশে আইভিএফ করেন প্রথম? ডক্টর, ঠিক আছে, ফাতেমা। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ডক্টর ফাতেমা ম্যাডাম প্রথম বাংলাদেশে কি হয়? আইভিএফ বেবি জন্মদান, ঠিক আছে? কোন দম্পতি? মনে রাখতে পারলে ভালো, ফিরোজা, ঠিক আছে, আর রহিম দম্পতি, ফিরোজা দম্পতি। জাস্ট নাইস টু নো, দরকার নেই, ঠিক আছে? এখানে জাস্ট মনে রাখো বাংলাদেশের ক্ষেত্রে প্রথম আইভিএফ বেবি কে ছিল ভাই? হীরামণি মুক্তা, ঠিক আছে? বাংলাদেশের না, টোটাল পৃথিবীতে প্রথম আইভিএফ বেবি কে ছিল ভাই? লুইস ব্রাউন, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। এখন চলে আসে ভাই, একটু খেয়াল করবা। তো এই যে আইভিএফ পদ্ধতি, দেন আমরা যদি চলে আসি পুরুষ ও নারীর প্রজননতন্ত্রের সমস্যার কারণ কেন ভাই এত বেশি, ঠিক আছে, অনুর্বর, ঠিক আছে, হ্যাঁ, ইনফার্টিলিটি কেন, ঠিক আছে, তার কারণ কি কি আছে সেটা আমরা একটু দেখব। প্রথমে চলে আসি, একটু খেয়াল করবা যে বাচ্চা
চাচ্ছে অনেক কাপল তারা বাচ্চা নিতে পারতেছে না, তাদেরকে সামান্য একটু চিকিৎসা নিলেই তারা বাচ্চা গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে যদি বলি বীর্যের শুক্রাণুর অনুপস্থিত, বীর্যে পর্যাপ্ত শুক্রাণু নাই, ঠিক আছে, ওকে, তখন সেটা কিছু বলে অনুপস্থিত। ঠিক আছে, একে বলা হয় অ্যাজোস্পার্মিয়া, এটা একটু মনে রাখবা, অ্যাজোস্পার্মিয়া। দেন বীর্যে শুক্রাণুর স্বল্পতা, একে বলা হয় অলিগোস্পার্মিয়া। একটা অ্যাজোস্পার্মিয়া, এটা তোমার অলিগোস্পার্মিয়া। শুক্রাণুর অস্বাভাবিকতা, তাহলে প্রথম দেখো, প্রথম কয়েকটা শুক্রাণু অস্বাভাবিকতা, শুক্রাণু মানে অস্বাভাবিক, ঠিক আছে, তারা হচ্ছে দুর্বল, নিষেধ করতে পারতেছে না ভাই। ঠিক আছে, কথা বুঝতে পারছো? তাহলে এক, শুক্রাণু নাই, পর্যাপ্ত শুক্রাণু নাই, ঠিক আছে, শুক্রাণু নাই, অ্যাবসেন্ট। ওকে, তাকে আমরা কি বলবো ভাই? অ্যাজোস্পার্মিয়া। এতে হচ্ছে অ্যাবসেন্ট, ঠিক আছে, শুক্রাণুর স্বল্পতা, অলিগোস্পার্মিয়া। ঠিক আছে, শুক্রাণুর কি অস্বাভাবিকতা। দেন তারপরে চলে আসো ভাইয়া, ঠিক আছে, অটো ইমিউনিটি, কিছু রোগ আছে, সেটা হতে পারে বীর্যপাতের অক্ষমতা একটা জিনিস। দেন পুরুষত্বহীনতা, ঠিক আছে, যৌন মিলনত আকাঙ্ক্ষা নাই, ঠিক আছে। দেন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খেলে দেখা যায় যৌন মিলনের চাহিদা কমে যায়। কত বুঝতে পারি? কিছু হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ আছে, সেগুলো অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, এগুলো করতে পারে, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, ঠিক আছে, আদার্স অনেকগুলো ড্রাগস আছে। ওকে, কিছু স্টেরয়েডের কিছু ইফেক্ট আছে, এগুলো কিছু হতে পারে, ঠিক আছে। দেন এই যে যে যৌনবাহিত রোগ, যৌনবাহিত রোগের মধ্যে আছে যেমন এসটিডি, ঠিক আছে, এসটিডি একটা অন্যতম একটা কারণ, যেমন এইচআইভি বলো, ঠিক আছে, এইচআইভি বা আদার্স যে এসটিডি আছে, গোনোরিয়া, সিফিলিস, গোনোরিয়া, ওকে, সিফিলিস ইত্যাদি। তো ইত্যাদি কারণে সমস্যা হতে পারে, ঠিক আছে, যৌনবাহিত রোগ। ভেরিকোসিলি জিনগত কারণ, জাস্ট নাইস টু নো, ঠিক আছে। তার মধ্যে এখানে প্রথম যে তিনটা সেটা হচ্ছে 5 স্টার, তার মধ্যে প্রথম দুইটা হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া নারীর প্রজননতন্ত্রে কি কি সমস্যা আছে? ওকে, নারীর প্রজননতন্ত্রের সমস্যাগুলোর মধ্যে প্রথম যে সমস্যাগুলো আছে সে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক হচ্ছে ট্যাবু, বা নারীরা তোমার হচ্ছে ডিম্বপাতের ব্যর্থতা, ঠিক আছে। এখানে যদি বলি এক, ডিম্বপাতের ব্যর্থতা, দুই, ডিম্বনালী ক্ষত, জরায়ু ক্ষত, সার্ভিক্সের ক্ষত। তাহলে প্রথমে দেখো ক্ষত, কয়টা যে ক্ষত, তাহলে এক হচ্ছে ডিম্বনালী ক্ষত আছে, জরায়ু ক্ষত আছে, সার্ভিক্সের ক্ষত আছে। তাহলে ক্ষত কারণে তারা কি আগ্রহ নাই, ঠিক আছে, যৌন মিলনে আগ্রহ নাই, তার কারণে তোমার কি হতে পারে ভাই? তোমার হচ্ছে কোনো বেবি হবে না, সোজা কথা, ঠিক আছে। তো এটা একটা প্রধান ধরনের সমস্যা। এবং ডিম্বপাতের ব্যর্থতা, ঠিক আছে, এবং শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি, ঠিক আছে, শুক্রাণুর প্রতি তাদের শরীরে কিছু নেগেটিভ অ্যান্টিবডি আছে, শুক্রাণু আসলে বা সেগুলো মারা যাবে, সেটা একটা কারণ, ঠিক আছে। উচ্চমাত্রায় এলএইচ হরমোন, ঠিক আছে, বা প্রোল্যাক্টিন হরমোন, ঠিক আছে, তোমার যত বেশি উচ্চমাত্রার এলএইচ হরমোন থাকবে, প্রোল্যাক্টিন হরমোন থাকতে, সেটা কিন্তু একটা ডিম্বপাত, ঠিক আছে, নিঃসরণের একটা কারণ, ঠিক আছে। আর অতিরিক্ত এলএইচ হরমোন, ঠিক আছে, এটা একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে, যেখান থেকে পরবর্তী একটা শুক্রাণু বা কোনো একটা পরিপক্ক কোনো একটা ডিম্বাণু পাওয়া যায় না, সেটা একটা কারণ, ঠিক আছে। জন্মগত ত্রুটি, কিছু আছে অজানা কারণ এবং অন্যান্য, জাস্ট নাইস টু নো, ঠিক আছে। এখানে একটু জাস্ট মনে রাখবা। তার মধ্যে আবারও বলতেছি, এই দুইটা ছেলেদের ক্ষেত্রে দুইটা বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন চলে আসি প্রজননতন্ত্রের হরমোনের ভারসাম্যহীনতা, ঠিক আছে। ওই যে বলেছিলাম প্রজননতন্ত্রের কি কি ভারসাম্যহীনতা, মেনলি তুমি যদি বলো প্রজননতন্ত্রের ভারসাম্যহীনতার মধ্যে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, এক হচ্ছে নারীর ক্ষেত্রে, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। নারীর ক্ষেত্রে যদি বলো, নারীর বেসিক যে হরমোন, এক হচ্ছে প্রোজেস্টেরন, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে। নর্মালি দেখা যায় যে কোনো একটা নারীদের 45 বছরের পরে, আফটার 40 উইকসের পরে, ঠিক আছে, মাসিক বা মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় মেনোপজ, ঠিক আছে। তখন তাদের শরীরে একটা হরমোনাল ইমব্যালেন্স পাওয়া যায়, ঠিক আছে, এটা বলা হয় পোস্ট মেনোপজাল সিনড্রোম বলে, ঠিক আছে। আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, একটা পোস্ট মাসিক বন্ধ হয়ে গেল, মসুদ হয়ে যাওয়া মেনোপজ, পোস্ট মেনোপজাল সিনড্রোম, আরেকটা হচ্ছে প্রি মেনোপজাল সিনড্রোম। হঠাৎ করে দেখা যায়, এটা কখন দেখা যায়? 35 বছরের বেশি বয়স্ক নারীদের দেহে উচ্চ মাত্রায় ইস্ট্রোজেন থাকে। তো দেখো, উচ্চমাত্রায় কী থাকবে? ইস্ট্রোজেন থাকবে। এই উচ্চমাত্রায় ইস্ট্রোজেনের ফলে প্রাক রজনীয় সিনড্রোম বা বলা হয় প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম কিছু দেখা যায়, যেমন হট ফ্লাশ হবে, মেজাজ খিটখিটে থাকবে, ঠিক আছে, আর অনেক অনেক সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়া দেখবা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কিছু পলিসিস্ট থাকতে পারে, সিস্ট থাকতে পারে ওভারিতে, এর ফলে উচ্চমাত্রায় অ্যান্ড্রোজেনের উপস্থিতি দেখা যায়।
এটা একটু মনে রাখবে, এটা একটা রোগ, ঠিক আছে? পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ওয়েট বেড়ে যেতে পারে, ঠিক আছে? অনেক বেশি তোমার এটা একটা হরমোন ইমব্যালেন্স। কথা বুঝতে, এটা একটু মনে রাখবা। পুরুষের ক্ষেত্রে যদি বলো, পুরুষের ক্ষেত্রে প্রধান সেক্স হরমোন যদি বলো, সেটা মেইনলি হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে? অ্যান্ড টেস্টোস্টেরন যদি না থাকে, টেস্টোস্টেরন না থাকলে এক কথায় পুরুষত্বহীনতাই মানে কমে যাবে। পুরুষের টেস্টোস্টেরন স্বাভাবিক মাত্রা হচ্ছে, এটা একটু মনে রেখো, 350 থেকে 1230 ন্যানোগ্রাম, ঠিক আছে? টেস্টোস্টেরন মেইনলি প্রধান হরমোন, হরমোনের অভাবে যৌন মিলনে উত্তেজতা হ্রাস পায়, যৌন আকাঙ্ক্ষা হ্রাস পায়, ঠিক আছে? এবং অনুপস্থিতিতে পুরুষের মানে পুরুষত্বের প্রকাশহীনতা, ঠিক আছে, অ্যান্ড্রোপোজ বলে, ঠিক আছে? তাহলে কোনো একটা, ঠিক আছে, পুরুষ, ঠিক আছে, যৌন মিলনের আকাঙ্ক্ষা নাই, ইস্ট্রোজেন টেস্টোস্টেরন হরমোন কমে গেছে, তখন সেটাকে আমরা অ্যান্ড্রোপোজ বলি, ঠিক আছে? অ্যান্ড্রোপোজ কখন হয়? ছেলেদের মেনলি 65 বছরের পর, এটা একটু মনে রাখবা। ছেলেদের 65 বছরের পরে টেস্টোস্টেরন লেভেল কমে যায়, ঠিক আছে? অ্যান্ড্রোপোজ, হোয়াট ইজ অ্যান্ড্রোপোজ? ঠিক আছে, অ্যান্ড্রোপোজ থেকে মনে রাখবা, অ্যান্ড্রোপোজকে নারীদের ক্ষেত্রে মেনোপোজের সঙ্গে তুলনা করা হয়, ঠিক আছে? অ্যান্ড্রোপোজ নারীদের ক্ষেত্রে কি হয়? মেনোপোজ। মেনোপোজ, ঠিক আছে, মাসিক চক্র বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় কত বছর বয়সে? এটা মহিলাদের হয়, মহিলাদের 45 বছরের পর এটা হয়, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আর ছেলেদের আমরা কি বললাম? এন্ডোপোজ। মেয়েদের আমরা কি বলি ভাইয়া? মেনোপোজ, ঠিক আছে? তাহলে দেখো এই স্লাইডটা আমাদের পড়া শেষ, দেখো পড়ো, দেখবো হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কি তোমার মূলত ভারসাম্যহীনতা, হরমোনাল ইমব্যালেন্স, ঠিক আছে? তো এখন চলে আসো ভাই, ভ্রূণের বৃদ্ধির কিছু কিছু সমস্যা আছে। একটা ভ্রূণ কি কি সমস্যা আছে, কিছু খুঁজতে কিছু টপিকস আছে এই চ্যাপ্টারে, ঠিক আছে? জাস্ট নাইস একটু মনে রাখবা। বাট এই যে স্লাইডটা আছে, এই স্লাইডটা তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা স্লাইড, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই যে স্লাইড যেটা আছে, সেটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড, ঠিক আছে? তো এখানে যদি বেসিক্যালি যদি বলি, ঠিক আছে, এটা তোমাদের 10 স্টার একটা স্লাইড, খেয়াল করবা, 10 স্টার একটা স্লাইড। ভ্রূণের বৃদ্ধির সমস্যা, কি কি বৃদ্ধির সমস্যা হতে পারে? এক হচ্ছে জিনগত ক্রোমোজোম জনিত কারণে, এটা হচ্ছে টেরাটো জনিত কারণে, ঠিক আছে? অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা আছে, এটা ট্রাইজোমি, ঠিক আছে? যে 21 যে ক্রোমোজোম আছে, তার এক্স 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 বা 21 এক্স এক্স ওয়াই, এরকম কিছু বেসিক্যালি কিছু ক্রোমোজোম থাকে, অস্বাভাবিক কিছু ক্রোমোজোম থাকে, তাকে বলা হয় তোমার ট্রাইজোমি বলে। 3টা ক্রোমোজোম, কত নং ক্রোমোজোমে? 21 নং ক্রোমোজোমে নির্দিষ্ট অটোজোমের, ঠিক আছে, 3টি কপি গ্রহণ করে, তখন সেটাকে আমরা কি বলি ভাই? ট্রাইজোমি বলে। ডাউন সিনড্রোম, ক্রোমোজোমের 21-এর 3টি কপি থাকে। 21 নং ক্রোমোজোম কয়টি কপি থাকে ভাই? 3টি, ঠিক আছে? ডাউন সিনড্রোম। হ্যাঁ, দেখা যায় 1000 বাচ্চার মধ্যে, ঠিক আছে, 1000 বাচ্চার মধ্যে তোমার দেখা যায় একটি বাচ্চা এই ডাউন সিনড্রোম হতে পারে, ঠিক আছে? ডাউন সিনড্রোমে ভুগতে পারে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তাহলে 1000 বাচ্চার মধ্যে কতজন ভাই? একটি বাচ্চা কি হতে পারে? ডাউন সিনড্রোম, ঠিক আছে, রোগ আক্রান্ত হতে পারে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো ডাউন সিনড্রোম এটা মেন্টাল রিটার্ডেশন নিয়ে জন্মগ্রহণ করে কোনো একটা বাচ্চা, ঠিক আছে? স্বাভাবিক বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই বুদ্ধি প্রতিবন্ধী হয়, ঠিক আছে? স্বাভাবিক তাদের গ্রোথ হয় না, ঠিক আছে? মেন্টাল রিটার্ডেশন নিয়ে জন্মগ্রহণ করতেছে। তো এটা একটা ডাউন সিনড্রোম। জিনগত কারণের মধ্যে আরেকটা আছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেক্স ক্রোমোজোম সমস্যা। সেক্স ক্রোমোজোম আছে কয়টা? এক্স এবং ওয়াই, ঠিক আছে? তো এখানে যেগুলো দেখানো হচ্ছে ম্যাক্সিমামগুলো এক্স ক্রোমোজোম জড়িত সমস্যা, যেমন লাল সবুজ বর্ণাঢ্যতা, ঠিক আছে, হিমোফিলিয়া, দেন ফ্রাজাইল এক্স সিনড্রোম। লাল সবুজ বর্ণাঢ্যতা, ঠিক আছে, হিমোফিলিয়া, এটা ফ্রাজাইল এক্স। আর অনেকগুলো আছে, তোমরা চ্যাপ্টার 11-এ পড়ে আসছো, ঠিক আছে? জাস্ট নাইস টু নো। যেমন এরপর আছে ডায়াবেটিস, আছে ডায়াবেটিস ইনসিপিটাস, আছে হাইপারটাইকোসিস, আছে, ঠিক আছে? হ্যাঁ, ইত্যাদি, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা। দেন অটোজোমাল ডিজিজ, অটোজোমাল, অটোজোম বলতে বোঝায় দৈহিক কোষের সমস্যা। অটোজোমের মধ্যে এক আছে তোমার হচ্ছে ফিনাইল, ঠিক আছে, কিটোনিউরিয়া, এটা একটু মনে রাখবা। ফিনাইল কিটোনিউরিয়া মনে রাখবা। এখানে প্রচ্ছন্ন জিনগত ব্যাধি, ঠিক আছে? শিশুর ফিনাইল অ্যালানিন নামক অ্যামাইনো অ্যাসিড হজম করতে পারে না, ঠিক আছে? তার ধরো কোনো একটা মানে বাচ্চা প্রোটিন খাচ্ছে, প্রোটিন হজম করতে পারতেছে না, কথা বুঝতে পারছো? তখন তাদের একটা রোগ দেখা যায়, সেটা বলা হয় ফিনাইল কিটোনিউরিয়া বলা হয়। এছাড়া প্রচ্ছন্ন জিনগত কারণে, ব্যাধির কারণে, ঠিক আছে, হতে পারে থ্যালাসেমিয়া, ঠিক আছে, সিকল সেল এনিমিয়া, টিক্রস, ঠিক আছে, টিস্যাক্স প্রভৃতি রয়েছে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এছাড়া হান্টিংসন বা হান্টিংসন ব্যাধি, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তো
তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া এটা একটি অটোজোমাল ডিজিজ, ঠিক আছে? সেক্স লিঙ্ক ডিজিজগুলো মনে রাখবা এবং একটা ট্রাইজোমি, ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটা হচ্ছে জিনগত বা ক্রোমোজোম গঠিত কারণে, ঠিক আছে? জিনগত অথবা কি ক্রোমোজোম গঠিত, ঠিক আছে? দেন টেরাটোজেনিক। টেরাটোজেনিক বলতে বোঝায় কিছু ওষুধ, ঠিক আছে? গর্ভস্থ কোনো একটা মা কিছু ওষুধ খাচ্ছে, হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অথবা সিগারেট স্মোকিং করতেছে, ঠিক আছে? অথবা প্যাসিভ স্মোকিং করতেছে, ওকে? এই কারণে তোমার কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়ার জন্য যে সমস্যাগুলো হতে পারে বাচ্চার, তাকে আমরা বলি টেরাটোজেনিক ইফেক্ট বলি। কি কি আছে ভাই টেরাটোজেনিক? এক হচ্ছে রুবেলা, এইচআইভি, সাইটোমেগালি। তারপর প্রথম তিনটাই ভাইরাস বা ব্যাকটেরিয়া, ঠিক আছে? কারণে কিছু সমস্যা হতে পারে, ঠিক আছে? দীর্ঘকালীন অসুস্থতা যেমন হৃদরোগ, ডায়াবেটিস, লুপাস নামের চর্মরোগ, এটা হতে পারে। ধূমপান, মদপান, ধূমপান করলো, মদ পান করলো, ঠিক আছে? হ্যাঁ, কোনো একটা মা, ওই যে প্রথমে বলেছিলাম মা ধূমপান করে, ঠিক আছে? বা মা হচ্ছে অ্যালকোহলিক, তো বাচ্চা, ঠিক আছে, একটা সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে ফেটাল অ্যালকোহলিক সিন্ড্রোম, প্রথমেই বলেছিলাম। তো কি সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করে? ফেটাল অ্যালকোহলিক। এছাড়া খাদ্য গ্রহণ, মানসিক অবস্থা, খাদ্য গ্রহণ তোমার কম খাবার খায়, ঠিক আছে? বাচ্চা কী হবে? অপুষ্টিতে ভুগবে অ্যাকচুয়ালি। মানসিক অবস্থা, ঠিক আছে? মেন্টাল রিটার্ডেশন আছে, ঠিক আছে? মানসিক অবস্থা ভালো না, বাচ্চারা কী হবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চারা এরকম সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, ঠিক আছে? তো এগুলো সব করে তোমার কী ভাই? টিয়াটোজেনিক ইফেক্ট, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো তাহলে এখানে চলে আসো, একটু খেয়াল করো বেসিক জিনিস, ঠিক আছে? এটা আমাদের একটা 10টা স্লাইড 2 একের পরও হয়ে যাবে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে নিচে করতে এক্স লিঙ্ক, নিচে করতে অটোজোমাল ডিজিজ, ঠিক আছে? তোমার এক্স লিঙ্কগুলো মনে রাখবা। আরও কিছু আছে, ঠিক আছে? যার মধ্যে আছে হাইপারট্রাইকোসিস আছে, এগুলো তোমরা হচ্ছে চ্যাপ্টার 11 থেকে একটু দেখে নিবা, ক্লিয়ার? এখন চলো আসো একটু খেয়াল করবা, ঠিক আছে? যৌনবাহিত রোগ, ঠিক আছে? লাস্টের দিকে আমাদের স্লাইড প্রায়। যৌনবাহিত রোগ, ঠিক আছে? বা এসটিডি, এসটিডি, ঠিক আছে? এসটিডি এটা হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, ট্রান্সমিটেড ডিজিজ। এটা মূলত অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে কোনো একটা কাপলের হতে পারে, ঠিক আছে? ওকে, এবং মেইনলি এগুলা ব্লাড ব্রন ট্রান্সমিশন হয়। তো এটা মেইনলি ব্লাড ব্রন ট্রান্সমিশন হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, মানে রক্তের মাধ্যমে, ঠিক আছে? থ্রু রক্ত, ব্লাডের মাধ্যমে ছড়াতে পারে, তখন সেটা হচ্ছে ব্লাড ব্রন ট্রান্সমিশন। এদের মধ্যে কী কী আছে ভাই? 1 আছে ব্যাকটেরিয়াল, 2 কি আছে ভাই? ভাইরাস, 3 কি আছে? পরজীবী, 4 কি আছে? প্রোটোজোয়াল। তার মধ্যে তোমাদের 2টা ইম্পর্টেন্ট, ভাইরাস, ব্যাকটেরিয়া। তোমাদের মূল বইতে ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা আছে, এই দুইটা একটু খুব ভালোভাবে খেয়াল করবা। এখন চলে আসবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াগুলো কীভাবে মনে রাখবো? রোগের নাম দেখো, ক্লামাইডিয়া, গোনোরিয়া, সিফিলিস, ঠিক আছে? রোগের নামের সাথে সংক্রামক যে ব্যাকটেরিয়া প্রজাতি যেটা থাকবে সেটা নামের সাথে মিল আসছে দেখবা। যখন দেখো ক্লামাইডিয়া, ঠিক আছে? দেখো কি হয়? ক্লামাইডিয়া, ঠিক আছে? ট্রাইকোমাইটিস, ঠিক আছে? দেখো নামের সাথে মিল আছে, ক্লামাইডিয়া। গোনোরিয়া, ঠিক আছে? নাইসেরিয়া গোনোরিয়া দিয়ে কী হয়? গোনোরিয়া হয়, ঠিক আছে? এই গোনোরিয়া মনে রাখবা, এটা একটি গ্রাম নেগেটিভ, এটা একটা মেডিকেলের প্রশ্ন, গ্রাম নেগেটিভ হয়। এবং এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে যেটা থেকে, সেটা সিফিলিস। সিফিলিসের কজেটিভ এজেন্টের সাথে নামের কোনো মিল নাই। ম্যাক্সিমাম নামের সাথে মিল পাওয়া যায়, যেমন ক্লামাইডিয়া দিয়ে হয়, গোনোরিয়া দিয়ে হয়, কিন্তু সিফিলিস যেটা আছে সেই সিফিলিস হবে ট্যাপিনোমা প্যালিডাম দিয়ে। খেয়াল করবা, ট্যাপিনোমা প্যালিডাম। তো দেখবে রোগের নামের সাথে, ঠিক আছে, এটা হচ্ছে সংক্রামক প্রজাতির নামের মিল নাই, ঠিক আছে? ট্র্যাপেনোমা প্যালিডাম, ঠিক আছে? এরপরে যদি বলি হেপাটাইটিস, এবার চলো আসে ভাইরাস। ভাইরাসের মধ্যে এক আছে হেপাটাইটিস। হেপাটাইটিস, ঠিক আছে? হেপাটাইটিস ভাইরাস দেওয়া হয় মেইনলি কোনটা ভাই? বি সি ডি, হেপাটাইটিস বি সি ডি, ঠিক আছে? তো হার্পিস কি দেওয়া হয়? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দেওয়া হয়। দেন এইডস দিয়ে কী হয়? মানে ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস দেওয়া হয়। এগুলো প্রত্যেকটা কী ভাই? ভাইরাস। দেন পরজীবী, এটা হচ্ছে পিউবিক, ঠিক আছে? উকুন, এটা হচ্ছে পিট্রিয়াস পিউবিক্স দিয়ে হয়, নামের সাথে মিল আছে। স্ক্যাবিস, পুরো গা হাত পা শুধু চুলকাবে, রাতের বেলায় চুলকানি হয়, পুরো গা হাত পা চুলকায়, এটা হচ্ছে স্যাক্রোফাইটিস স্ক্যাবিস দিয়ে হয়, ঠিক আছে? দেন ট্রাইকোমোনালিসিস, এটা হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজিনালিসিস হয়, এটা তোমার কি বলতো? পরজুয়া দিয়ে হয়, ঠিক আছে? হ্যাঁ, ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, এটা মেনলি কাদের হয় ভাই? মেনলি ফিমেলদের হয়, এটা একটু মনে রাখবা। তো চলে আসো ভাই, একটু খেয়াল করবা, এটা স্লাইডটা একবার দেখো, হয়ে যাবে পড়া।
দেন আমি একটু চলে আসি ভাইয়া, এখন চলে আসো সিফিলিস। এই যে সিফিলিস মাত্র দেখে আসলাম, সিফিলিস কী দিয়ে হয়, ট্যাপেনোমা, ঠিক আছে, প্যালিডাম, ঠিক আছে। তো এই যে সিফিলিস যদি বলো কজেটিভ এজেন্ট, যদি বলো পজিটিভ এজেন্ট, ঠিক আছে, তো এটা দিয়ে হয়, ঠিক আছে, ট্র্যাপেনোমা প্যালিডাম, এবং এটি একটি ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে। দেখো এই যে সিফিলিস, সিফিলিসের মধ্যে খেয়াল করবা, এই যে সিফিলিস এটা একটা যৌনবাহিত রোগ, ঠিক আছে। প্রথমত সিফিলিসের মধ্যে কয়েকটা পর্যায়ে দেখা যায় রোগ প্রকাশের, ঠিক আছে। পরীক্ষা যদি বলো, পরীক্ষা, পরীক্ষার মধ্যে VDRL একটা পরীক্ষা। এছাড়া যেটা আছে সেটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে তোমার হচ্ছে চিকিৎসা যদি বলি, চিকিৎসা, চিকিৎসা হচ্ছে বেনজাইল, ঠিক আছে, মনে রাখবা চিকিৎসা, ঠিক আছে, তোমার বেনজাইল পেনিসিলিন জি, ঠিক আছে। তো এটা হচ্ছে বেনজাইল পেনিসিলিন জি, ইনজেকশন ফর্মে দিতে হয়, ঠিক আছে, দীর্ঘদিন যাবত দিতে হয়, একদম কমপ্লিট রিকভারি হওয়ার পরেই, ঠিক আছে, মানে কমপ্লিট রিকভারি হতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। দেখো এখানে 4টা দশা পাওয়া যায়। এক, প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে দেখো এখানে এই যে ক্ষতগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ক্ষতগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ক্ষতগুলা দেখা যাচ্ছে, এই যে ক্ষতগুলো দেখা যাচ্ছে, এই যে ক্ষতগুলো দেখা যাচ্ছে, দেখো ক্ষত, প্রথমত এরকম একটা ক্ষত দেখা যাবে, একে বলে সিপিলিটিক ক্ষত বলে, ঠিক আছে। তবে প্রাথমিক পর্যায়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা সিপিলিটিক ক্ষত, এই ক্ষত থেকেই প্রথমে শুরু, ঠিক আছে। এতে বোঝা যাবে যে হ্যাঁ বান্দার কেসে সিফিলিস হয়েছে। দেন মাধ্যমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে পুরা গায়ে র্যাশ দেখা যাবে, র্যাশ, ঠিক আছে, পুরা গায়ে র্যাশ থাকবে, র্যাশ থাকবে, ফিভার থাকবে, সিফিলিটির ক্ষত থাকবে, ঠিক আছে, ওকে। যৌন মিলনে অনীহা থাকবে, অনেকগুলো সমস্যা দেখা যাবে। এ দেখো পুরা শরীরে, এই দেখো দেখো সিফিলিটির ক্ষত, এই দেখো সিফিলিটির ক্ষত লিপসে দেখা যাচ্ছে, ঠিক আছে। দেন সুপ্ত অবস্থা, এই সুপ্ত অবস্থা থাকতে পারে অনেক দিন, হ্যাঁ। তো এটা অনেক দিন সুপ্ত অবস্থা থাকতে পারে যদি চিকিৎসা যদি না করা হয়, কমপ্লিট যদি রিকভারি যদি ভালো না হয়, যদি বেনজাইল পেনিসিলিন জি দিলা, কমপ্লিট রিকভারি হলো না, ঠিক আছে, এই সুপ্ত অবস্থা তোমার হচ্ছে 10 থেকে 30 বছর পর্যন্ত থাকতে পারে। অ্যান্ড 10 থেকে 30 বছর পরে টার্সিয়ারি বা বিলম্বিত পর্যায়ে এটা রোগটা আবার প্রকাশ করছে, ক্লিয়ার। তো এটা হচ্ছে টার্সিয়ারি সিফিলিস বলে, ঠিক আছে। তো টার্সিয়ারি সিফিলিস, ঠিক আছে, তো টার্সিয়ারি সিফিলিস, এবং এই সিফিলিস যদি হয় টার্সিয়ারি সিফিলিস, তো এটা খুবই খারাপ। টার্সিয়ারি সিফিলিস, এই টার্সিয়ারি সিফিলিস হলে, ঠিক আছে, তো তোমার এখানে ক্ষত যেটা আছে, ঠিক আছে, টার্সিয়ারি সিফিলিস হলে তোমার এখানে মেইনলি বেসিক্যালি, ঠিক আছে, মানুষটা মারা যায়। টার্সিয়ারি সিফিলিস পরে মানুষটা মারা যায়, যে চিকিৎসা তো প্রথম থেকেই খুব ভালোভাবে করতে হবে। তাহলে এটার মনে রাখবা কয়টা পর্যায়ে ভাইয়া, 4টে পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে, সুপ্ত অবস্থা, এবং কি ভাইয়া বিলম্বিত পর্যায়ে, ঠিক আছে। কি দিয়ে হয়, ট্যাপিনোমা প্যালিডাম, এটা ব্যাকটেরিয়াল পরীক্ষা চিকিৎসা, ক্লিয়ার। প্রথমে কি দেখা যায় ভাইয়া, সিফিলিটিক ক্ষত দেখা যায়, ক্লিয়ার, এটুকু বললেই হবে, ওকে। দেন এখন চলে আসে ভাইয়া গোনোরিয়া, ঠিক আছে। গোনোরিয়া যেটা আছে এটা একটা যৌনবাহিত রোগ, প্রথমে বলেছিলাম গোনোরিয়া। এর যদি পজিটিভ এজেন্ট যদি বলো, ঠিক আছে, পজিটিভ এজেন্ট, এর পজিটিভ এজেন্ট, ঠিক আছে, নাইসেরিয়া গোনোরিয়া, ঠিক আছে, নাইসেরিয়া গোনোরিয়া দিয়ে হয়, ঠিক আছে। এবং এটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখানে তোমাদের যে জিনিসটা জানতে হবে, ঠিক আছে, ফিমেল এন্ড মেল, পুরুষ, মহিলা এবং পুরুষ, মহিলা ও পুরুষে কি কি লক্ষণ প্রকাশ পায়, মানে সিফিলিস হলে কেমনে বুঝবা, ক্লিয়ার, সিফিলিসকে এইভাবে বোঝা যাবে, ঠিক আছে। এখানে একটু খেয়াল করবা, যে জিনিসগুলো সবচেয়ে বেশি দেখবা, যেটা মহিলা সেটা হচ্ছে পেটে ব্যথা হবে, এক, তলপেটের দিকে ব্যথা হবে, প্রচন্ড ব্যথা হবে, ঠিক আছে। যোনি স্রাব, ঠিক আছে, গোনোরিয়া হলে সাদা স্রাব বের হয়, ঠিক আছে, হ্যাঁ সেটা সাদা স্রাব যাবে, ঠিক আছে, হ্যাঁ সাদা স্রাব যাবে। দেন বেদনাদায়ক প্রসাব, ঠিক আছে, হ্যাঁ প্রসাব করার সময়, ঠিক আছে, অনেক বেশি ব্যথা হবে, ঠিক আছে।
হ্যাঁ, মিক্সেশনের সময় অনেক বেশি ব্যথা হয়, পেইনফুল মিক্সেশন। দেন বেদনাদায়ক মিলন, মিলনের সময় অনেক বেশি ব্যথা হবে। পিরিয়ডের সময় যোনি থেকে রক্তপাত হবে। তো এই কয়টা জিনিস 100% ক্লিয়ার, মনে রাখবে। তাহলে এক হচ্ছে পেটে ব্যথা, যৌনিস্রাব, বেদনাদায়ক প্রস্রাব, এটা ছেলেদেরও হয়, ঠিক আছে। বেদনাদায়ক মিলন এন্ড পিরিয়ডের সময় কি হয়, যোনি থেকে রক্তপাত হয়। আর ছেলেদের কি কি হবে? ছেলেদের ক্ষেত্রে প্রথম যেটা আছে, এক, পেনিস থেকে তোমার পুজ নির্গমন, ঠিক আছে। পেনিস থেকে তোমার কি হবে, অনবরত পুজ যাবে, সাদা পুজ যাবে, ঠিক আছে। তো এখানে যোনিতে তোমার স্রাব বের হয়, আর ছেলেদের কি হয়, পুজ বের হবে। দেন স্ফীত শুক্রাশয়, শুক্রাশয় দুইটা অন্ধকোষ কি হয়ে যাবে, স্ফীত হয়ে যাবে। এদেরও যন্ত্রদায়ক প্রস্রাব দুজনেরই হবে, ছেলে মেয়ে দুজনেরই হবে। মূত্রনালীর সংক্রমণ, ইউটিআই হবে। এবং পেনিসের প্রদাহ, পেনিসে তোমার কি হবে, প্রদাহ হবে, ঠিক আছে। জাস্ট এটা পেনিস রিলেটেড, এটা হচ্ছে কি ভ্যাজিনাল রিলেটেড, এটা একটু মনে রাখবো, দু একবার পড়বা হয়ে যাবে পড়া। তো এটা হচ্ছে গোনোরিয়া, ঠিক আছে। এখন চলে আসবে এইডস। এইডস কি? এইডস, এইডস হচ্ছে মনে রাখবা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন, ঠিক আছে, ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। কি দিয়ে হয় মনে রাখবা, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস দিয়ে হয়, এইচআইভি ভাইরাস দিয়ে হয়, এইচআইভি ভাইরাস। এবং এটা একটি রেট্রো ভাইরাস, এইচআইভি ভাইরাস, এটা একটা কি ভাইরাস ভাই, রেট্রো ভাইরাস। তাহলে এইচআইভি ভাইরাস এটা একটা কি ভাইরাস ভাই, রেট্রো ভাইরাস, ঠিক আছে। এইচআইভি হলে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটিগুলো বা ইমিউনিটিগুলো নষ্ট হয়ে যায়। এইডস ভাইরাসে আক্রান্ত রোগীদের শ্বেত রক্ত ধ্বংসপ্রাপ্ত হয়, রোগের দেহে ধীরে ধীরে প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে, হারাতে থাকে। এবং নিচে কিছু লক্ষণ প্রকাশ করে। এক, প্রাথমিক অবস্থায় দেহে জ্বর থাকে, ঠিক আছে। দেহে থেকে বিভিন্ন গ্রন্থি ফুলে যায়, ঠিক আছে, শরীর শুকিয়ে যেতে থাকে, ওজন কমে যায়, পেটে ব্যথা হয়, প্রচণ্ড পেটে ব্যথা হবে, খাবারে অনীহা থাকে, ঠিক আছে। এছাড়া ফুসফুসের জীবাণু সংক্রমণ ঘটে, অস্থি সন্ধিতে প্রচণ্ড ব্যথা হয়, শ্বাসকষ্ট হবে, জিহ্বার সাদা কিছু জিনিস লক্ষণ প্রকাশ করে। এবং সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে রোগের যক্ষা, নিউমোনিয়া, ডায়রা, ঠিক আছে, অন্ধত্ব, ঠিক আছে, একাধিক রোগে আক্রান্ত হয়ে থাকে এবং প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মৃত্যুবরণ করে, ঠিক আছে। এটা মূলত এইডস। তাহলে এইডস থেকে আরও কিছু কথা বলি, সেটা একটু মনে রাখবা। এইডস যেটা আছে, যেটা মনে এইডস, ওকে, এইডস। তো বেসিক্যালি যদি বলি এইডস, এরকম একটা সিম্বল দিয়ে এটাকে প্রকাশ করা হয়। এইডস, এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। এটা হচ্ছে ইন 1984-এ গেল, ঠিক আছে, এইচআইভি ভাইরাস শনাক্ত করেন, এবং এইচআইভি এটি একটি মনে রাখবা আরএনএ ভাইরাস, এবং এটা অ্যাজ ওয়েল অ্যাজ এটি একটি রেট্রো ভাইরাস। এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম বিদ্যমান, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম বিদ্যমান, মানে এটা রিভার্স ট্রান্সক্রিপশন করে। মানে এইচআইভি ভাইরাসে কি হয়, হ্যাঁ, রিভার্স ট্রান্সক্রিপশন হয়, ঠিক আছে। এইডস যেটা আছে, পরীক্ষা যদি বলো, এক হচ্ছে এইচআইভি পিসিআর পরীক্ষা, দুই যেটা আছে এইচআইভি হলে, ঠিক আছে, যেটা পড়া হয় এইচআইভি অ্যান্টিবডি টেস্ট, ঠিক আছে। ওকে, এই দুইটা পরীক্ষা করলে হয়, ঠিক আছে। পিসিআরটা তার মধ্যে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এটা একটু মনে হয়। এছাড়া হচ্ছে P24 প্রোটিন থাকে, সেটা পরীক্ষা করলেও হয়, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। দেন এইচআইভি যদি বলো, ঠিক আছে, এইচআইভি বা এইডস, এটি একটি প্যান্ডেমিক, মানে সারা বিশ্বজনিত কারণ হয়, সারা পৃথিবীতে হতে পারে প্যান্ডেমিক, ঠিক আছে। এইডস, ঠিক আছে, এইডস হলে তোমার কি, অর্জিত প্রতিরক্ষা নষ্ট হয়ে যাবে, অর্জিত প্রতিরক্ষা ধ্বংসপ্রাপ্ত হয়, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তো এই সেই ভাইরাস রিলেটেড ইনফরমেশন, সেটা একটু মনে রাখবা। তার মধ্যে এই আরএনএ ভাইরাস, এটা রেট্রো ভাইরাস ইম্পর্টেন্ট, কি এনজাইম থাকে,
রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইম সেটা একটু মনে রাখবা। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে এখানে চলে আসো, একটু খেয়াল করবা। তো দেখো এখানে, ঠিক আছে, তো এখানে আমরা অলরেডি পড়ে ফেললাম, এইডস পড়ে ফেললাম, ঠিক আছে, কিছু যৌনবাহিত রোগের নিয়ে আমরা বর্ণনা দেখলাম, ঠিক আছে। তো এখন আমরা কিছু কোশ্চেন দেখবো, খেয়াল করবা, কোশ্চেনগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। প্রথম কোশ্চেন, ঠিক আছে, আমরা একটু চলে আসি ভাই, অ্যাজোস্পার্মিয়া কি অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে। শুক্রাণু যদি না থাকে তখন তাকে অ্যাজোস্পার্মিয়া। নিচ থেকে দেখি সিমেন অস্বাভাবিকতা, না, এটা অ্যান্সার না। সিমেনের শুক্রাণু উপস্থিত, এটাও না, ঠিক আছে। সিমেনের শুক্রাণু অনুপস্থিত, হ্যাঁ এটা অ্যান্সার, ঠিক আছে, এটাও না, ঠিক আছে। তো এখানে আনসার কোনটা ভাই? সিমেনের শুক্রাণু অনুপস্থিত, তাকে আমরা কি অ্যাজিওস্পার্মিয়া, কম থাকলে সেটাকে কি বলি? অলিগোস্পার্মিয়া, ঠিক আছে। দেন চলে আসো প্রথম টেস্টে বেবির নাম কি? ওই যে বলেছিলাম লুইস ব্রাউন, ঠিক আছে, মনে আছে? লুইস ব্রাউন, ঠিক আছে। তাহলে দেখো লুইস ব্রাউন, এটা অ্যান্সার। এটা পেট্রিক স্টেপটা না, রবার্ট এডওয়ার্ড না, ঠিক আছে, হেনরি ওয়াটসন না। তাহলে কোনটা ভাই? লুইস ব্রাউন। জ্ঞানমূলক প্রশ্ন, দেখো এটা মেডিকেলের প্রশ্ন, ঠিক আছে। কবে আসছে ভাই? 1718-তে। দেন এখন চলে আসো, এটা খেয়াল করবা, মনোসই দেখবা। প্রথম দেখো সিফিলিস রোগের জন্য দায়ী কোনটা? ওই যে দেখেছিলাম, বলেছিলাম একটা রোগের সাথে রোগের নামে মিল থাকবে না, মেডিকেলের প্রশ্ন এটা বলেছিলাম তোমাদের, ঠিক আছে। খেয়াল করবা, এই দেখো ডেন্টালে আসছে 18-19-এ, ঠিক আছে। সেটা কোনটা ভাই? ট্যাপিনোমা প্যালিডাম। নাইসিরিয়া গোনোরিয়া, দেখ কি হয় ভাই? গোনোরিয়া হয়। ট্যাপিনোমা ভ্যাজিনালিস না, ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস না, ট্রাইকোমাইটিস হয়। তাহলে কোনটা ভাই? ট্যাপিনোমা প্যালিডাম, ঠিক আছে, এটা। দেন এখন চলে আসো, মানুষের জরায়ু গর্ভাবস্থায় নিম্নের কত গুণ বৃদ্ধি পায়? এটা একটা মেডিকেলের প্রশ্ন, মনে রাখবা, ঠিক আছে। 10-11-তে আসছে, খেয়াল করবা। কয় গুণ বৃদ্ধি পায় ভাই? 20 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে। এখানে অ্যান্সার করতে হবে 20 গুণ, ঠিক আছে। দেন এখন চলে আসো, খেয়াল করবা, নিচের কোনটি ভ্রূণীয় এক্টোডার্ম থেকে তৈরি হয়? এক্টোডার্ম বাইরের স্তর, ঠিক আছে। নিচের কোনটি কোথায় থেকে তৈরি হয়? এক্টোডার্ম, ঠিক আছে। অলরেডি প্রথম থেকে এই কোশ্চেনটা আমরা একবার দেখে আসছি, আবার রিপিটেড প্রশ্ন, তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা, ঠিক আছে। আই থিঙ্ক পারবা। আচ্ছা, তার উপর আমি বলে দিচ্ছি, থাইমাস, ঠিক আছে। থাইমাস যেটা, সে তৈরি হয় এন্ডোডাম, যে কোনো গ্রন্থি থেকে। অস্থি সন্ধি, লোহিত রক্তকণিকা, দুইটা আসে মেসোডাম। দেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটা চলে আসে একটোডাম। তাহলে এখানে অ্যান্সার কোনটা ভাই? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে। দেন এখন চলে আসো, ব্যক্তিজনিক পরিস্ফুটনের দশা নয় কোনটি? ঠিক আছে, ব্যক্তিজনিক পরিস্ফুটনের দশা নয় কোনটি? আমরা জানি দশাগুলোর মধ্যে যদি প্রথমে যদি বলি, বেসিক কথা যদি বলি, দশাগুলোর মধ্যে প্রথমে এক নিষেক, নিষেকের পরে কি হবে হ্যাঁ? জাইগোট, জাইগোটের পরে কি হবে হ্যাঁ? ব্লাস্টোস, তোমার হচ্ছে মরুলা, ঠিক আছে, সরি, জাইগোটের পরে কি হবে হ্যাঁ? মরুলা, ঠিক আছে। মরুলার পরে কি হবে হ্যাঁ? ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্টের পরে কি হবে হ্যাঁ? গ্যাস্ট্রুলেশন, ঠিক আছে। তাহলে ব্লাস্টোসিস্টের পরে কি হবে হ্যাঁ? গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলেশন। দেন গ্যাস্ট্রুলেশনের পরে তোমার কি হয়? অর্গ্যানোজেনেসিস, মানে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। তাহলে এখন যদি চলে আসো, এগুলো প্রত্যেকটা দশা, ক্লিভেজ অফকোর্স 12 বিভাজন, এটা তোমার অফকোর্স ব্যক্তিজনের দশা, ঠিক আছে। তো এটা অ্যান্সার নয়, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কোনটা হয় সেটা একটু খেয়াল করবা। তাহলে এটা অ্যান্সার না, ঠিক আছে। গ্যাসেস এটাও দশা, এটাও অ্যান্সার না। অর্গানস এটাও অ্যান্সার না। ডিম্বক্ষরণ এটা অ্যান্সার। তাহলে দেখো ব্যক্তিজনিত পরিস্ফুটনের দশা 9 বলছে, তাহলে 9 কোনটা ভাইয়া? ডিম্বক্ষরণ, ঠিক আছে। তাহলে ডিম্বক্ষরণ দেখো এর মধ্যে নাই, ঠিক আছে। এখন চলে আসি, খেয়াল করো, নিচের কোনটি মেসোডার্ম থেকে গঠিত নয়? ঠিক আছে, মেসোডার্ম থেকে গঠিত নয় বলছে, ঠিক আছে, 9 শব্দ, ঠিক আছে। এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 8-9 প্রশ্ন, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা এটা পারবা। তারপর একটু চলে আসি, খেয়াল করবা। দেখো প্রজননতন্ত্র, কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, তন্ত্র থাকলেই মনে রাখবা সেটা কি ভাইয়া? মেসোডার্ম, এক কথায়। এই প্রত্যেকটা মেসোডার্ম, মেসোডার্ম গঠিত নয়, তাহলে কোনটা ভাই? স্নায়ুতন্ত্র, ঠিক আছে। তো 9 কোনটা ভাই? স্নায়ুতন্ত্র, এটা অ্যান্সার কোনটা ভাই? স্নায়ুতন্ত্র, ঠিক আছে। দেন চলে আসো, জন্ম নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি কোনটি? ঠিক আছে, এখানে অস্থায়ী পদ্ধতি মনে রাখবা, সেটা হচ্ছে ইনজেকশন নেভার, ঠিক আছে। ইমপ্লান্ট, অ্যান্সার তোমার ইমপ্লান্ট, ঠিক আছে। স্পার্মেটো না, রিংও না, ইনজেকশন না। ইমপ্লান্ট হচ্ছে কি ইমপ্লান্ট করে ভাই? কপারটি ইমপ্লান্ট করা হয়, ঠিক আছে। কোথায় ইমপ্লান্ট করা হয়? এই যে দেখো, যদি বলি বেসিক্যালি যদি বলি, ঠিক আছে, দেখো কপারটি, এটা হচ্ছে জরায়ুর এখানে টি কপার লাইক কিছু সাবস্টেন্ট কি হয় তোমার ইমপ্লান্ট করা হয়,
তো এটাকে ইমপ্লান্ট করলাম কপার টি। তো কপার টি ইমপ্লান্ট করার পর কোনো একটা শুক্রাণু যদি আসে, শুক্রাণু আসলে সেই শুক্রাণু এখানে কপারের প্রভাবে, ঠিক আছে, সেটা ধ্বংস হয়ে যাবে শুক্রাণু। ক্লিয়ার? দেন পরবর্তীতে, ঠিক আছে, এখান থেকে একটা তোমার ব্লাস্টোসিস্ট এখানে চলে আসবে, ঠিক আছে, এবং ব্লাস্টোসিস্টে যদি কোনো একটা শুক্রাণু, ঠিক আছে, সে কপারটিকে ভেদ করে সে জায়গোটে সরি কোনো একটা ডিম্বাশয়ে মিলিত হয়ে সে জায়গোট করলো, জায়গোট করে ব্লাস্টোসিস্ট হলো, সেই ব্লাস্টোসিস্ট আস্তে 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 দেন কপারটি এই ব্লাস্টোসিস্টকে ধ্বংস করে ফেলতে পারে, ঠিক আছে। তো মনে রাখবে এটি একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী জীবাণু নিয়ন্ত্রণ পদ্ধতি। সেটা কোনটা ভাই? ইমপ্লান্ট। কি হয় ভাই? কপারটি, ঠিক আছে। তো যাই হোক, এটা অ্যান্সার। এটা প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? দেখো এটা রিপিটেড প্রশ্ন, ঠিক আছে, প্রথম রিপিটেড প্রশ্নে আবার রিপিটেড চলে আসছে, সেম প্রশ্ন কিছু আগে প্রথমেই দেখে আসছি আমরা। হোমওয়ার্ক থাকবে তোমাদের, ঠিক আছে, জানো এমনি সবাই পারবা। সেটা কোনটি ভাই? লুইস ব্রাউন, ঠিক আছে। আবার চলে আসো নিচের কোনটি, আবার দেখো রিপিটেড প্রশ্ন, সেম প্রশ্ন, ঠিক আছে, প্রথম দিকে দেখে আসছি আমরা। ডেন্টালের প্রশ্ন 18-19-এর, ঠিক আছে। সিফিলিস রোগের জন্য দায়ী নিচের কোনটি, ঠিক আছে, সেটা কোনটি ভাই? ঠিক আছে, ওই যে ট্যাপিনোমা প্যালিডাম, ঠিক আছে। যাই হোক, তোমাদের জন্য আবারও অনেক অনেক শুভকামনা। এরই মাধ্যমে তোমাদের শেষ হলো চ্যাপ্টার 9-এর, ঠিক আছে, দুইটা পার্ট, পার্ট 1 পার্ট 2, দুইটাতেই বেসিক থেকে অ্যাডভান্স থেকে যা যা দরকার তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য সব কিছু আলোচনা করেছি। তোমরা স্লাইডগুলো দেখো, ভিডিওটা দু একবার পর দেখো, তোমাদের ক্লাসগুলো পড়াগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে। আবারও সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। ইনশাল্লাহ নতুন কোনো লেকচারে নতুন কোনো দিন তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। এই বলে আজকে শেষ করতেছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।